আচ্ছা, তো ঠিক আছে, তো সবাইকে আবারও গুড ইভিনিং। তো আমরা দেখি আমরা ক্লাসটা শুরু করি। তো আমরা পড়ছিলাম হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, তাই না? অ্যাজ ইউ লাইক ইট পড়ছিলাম। আর এদিকে তোমাদের কিছু কোশ্চেন আনসার 7 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছিল, তো 7 তারিখে তো ছুটি গেল, একটু বন্ধ দেওয়া হলো বিশেষ কারণে, তোমরা জানো। এখন এই পড়াগুলো কি হয়েছে তোমাদের? জি স্যার। জি স্যার। এটাকে যেহেতু আমাদের চেঞ্জ করতে হবে, তো আশা করি সবার হয়েছে। তো এমনিতে কারো কোনো প্রবলেম আছে কোনো কিছু বোঝার? যদি থাকে তো সেটা নিয়ে আমরা আজকে একটু কথা বলে এটাকে শেষ করতে পারি, হ্যাঁ? স্যার, বাংলা যে সাবজেক্ট আছে ওগুলো কি প্রশ্নগুলো আপনি একটু চেঞ্জ করার কথা ছিল না স্যার? হ্যাঁ, ওটা আমি পেয়েছি, আমি চেঞ্জ করতেছি, করে আমি শেয়ার করে দিব আবার, হ্যাঁ। আমি সেট আচ্ছা সাজেশনটা স্যার। হাতে পাইছিলাম না, এই কারণে করা হয়নি। আর নতুন বইও একটু ছিল, এজন্য একটু দেরি হচ্ছিল। আমি এখন আবার ওগুলোকে আপডেট করতেছি, করে আমি দিয়ে দিব, আর তোমরা এভাবে পড়তে থাকো। আর যেহেতু কোশ্চেন তোমাদের স্যার কাছে আগে আছে, কি আমজা ম্যান দিয়ে শুরু করবেন না এজ অফ চসার দিয়ে শুরু করবেন? আমরা এই সিরিয়ালি যাই, এজ অফ চর্চাটা দিয়েই শুরু করি। আচ্ছা স্যার। জাস্ট তোমরা হাত তুলবা, যে আমি এক এক করে বলবো, তোমরা হাত তুলে দিবা। প্রথমত হচ্ছে চষার এইজের ব্রিফ কোশ্চেনে কারো কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা, এজ অফ চষারের ব্রিফ কোশ্চেন, তাই তো? আচ্ছা, কার সমস্যা হাত তুললো মনে হলো কেউ একজন? কারো সমস্যা নাই? আচ্ছা, যদি কারো সমস্যা না থাকে তো ভালো কথা, কারণ যেখানে যেগুলো আছে সেগুলো সবই আমাদের মোটামুটি পড়ার ভিতরে আছে। এখানে অজানা তেমন কিছু নাই, বা না বোঝারও কিছু নাই। ক্লাসগুলো করলেই সব বোঝার কথা। আর এখানে তো কোশ্চেন আনসারগুলো দিয়েই দিয়েছি। আচ্ছা, তো ভেরি গুড, সমস্যা না। এবার আমরা তাহলে এর শর্ট কোশ্চেনের সমস্যা আছে কারো? শর্ট কোশ্চেনে একটু দ্রুত হাত তুলবা, তাহলে আমাদের সময়গুলো আমরা বাঁচাতে পারবো। শর্ট কোশ্চেনে কারো সমস্যা আছে কিনা? আচ্ছা, মূল কথা হলো চষার এজে কারো কোনো সমস্যা আছে কিনা একবার বলো। এজ অফ চষারে কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, জাকিয়া সুলতানা, ব্রড কোশ্চেনে, তাই তো? জি স্যার। ওই যে ক্যান্টারবারি টুয়েলভের যে তার বিগিনিং লাইনটা ওইটার একটু মিনিং বলে দিন। হ্যাঁ, কোন নম্বর প্রশ্ন? প্রশ্ন কত নম্বর? প্রথম প্রশ্নটাই প্রথম প্রশ্নের কোন জায়গায়? কোটেশন কোটেশন দিয়েছেন যে ওই জায়গায় ক্যান্টারবারি টুয়েলভের বিগিনিং লাইন। তোমার কথাটা ক্লিয়ার হচ্ছে না, হ্যাঁ। তুমি একটু আমাকে, কেউ বুঝতে পারলে আমাকে একটু বলো তো যে কি বলতেছো তুমি। স্যার, প্রথম প্রশ্নটা প্রথম ইয়েটা বলতেছি। প্রথম প্যারাগ্রাফ? না স্যার, ওই যে কোটেশন যে দিয়েছেন ক্যান্টারবারি টুয়েলভের বিগিনিং লাইন, এইটা এটা ওইখানে এটা প্রথম প্রশ্ন। হ্যাঁ, এই কোটেশনটা। স্যার স্যার, হ্যাঁ, কি সমস্যা এই কোটেশনে? স্যার পুরোটা একটু মানে মিনিং বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা, এগুলো হচ্ছে কোটেশন। তৎকালীন তৎকালীন শব্দের, তৎকালীন সময় ব্যবহৃত ওয়ার্ড। হ্যাঁ, হোয়েনকে দেখো লিখতে WHEN, হোয়েন হিসাবে। হ্যাঁ, এটা হচ্ছে হোয়েন। তারপর হচ্ছে এপ্রিল। হ্যাঁ, হোয়েন দ্যাট এপ্রিল উইথ হিজ শাওয়ার স্যুট। হ্যাঁ, দ্য ড্রট অফ মার্স হ্যাড পার্স টু দ্য রুট। এপ্রিল মাস চলতেছে না এখন? জি স্যার। আমাদের কি এখন এপ্রিল মাস চলতেছে? এপ্রিল আগে কি ছিল? এপ্রিলের আগে কি ছিল? মার্চ। 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 হ্যাঁ, তার মানে এপ্রিল মাসের, দেখো এইগুলোকে আমরা যদি একটু, তোমরা যদি একটু আধুনিকায়নে একটু সার্চ দাও গুগলে, তাহলে তোমরা বুঝতে পারবা যে ইন মডার্ন ইংলিশ, হ্যাঁ, কিভাবে মডার্ন ইংলিশে ওটাকে ট্রান্সলেট করা হয়েছে। দেখো এখানে প্রত্যেকটা লাইন বাই লাইন দেওয়া আছে, আছে না?
কি বলছে হোয়েন দ্যাট এপ্রিল উইথ হিজ শাওয়ার সুট, এর মানে হচ্ছে কি হোয়েন এপ্রিল উইথ ইট সুইট স্মেলিং শাওয়ার। সুইট স্মেলিং শাওয়ার মানে কি? শাওয়ার মানে কি বলতো? শাওয়ার মানে স্যার বৃষ্টি, গোসল নেওয়া। বৃষ্টি বৃষ্টি। শাওয়ার মানে বৃষ্টি, গোসল না। এপ্রিলে বৃষ্টি হয়, আমাদের এখানে হচ্ছে না, মনে করো যে কিছুদিন আগেও কিছুদিন হলো অল্প স্বল্প একটু হয়েছে। তো যখন বলতেছে যখন এপ্রিল তার সুইট স্মেলিং শাওয়ার নিয়ে আসে, এসে কি কি করে? হ্যাজ পিয়ার্স দ্য ড্রট মার্চ টু দ্য রুট, এবং মার্চ মাসে যে খরাপ্রবণ সময় থাকে সেই মানে কি খরাপ্রবণ সময়টাকে কি করে বৃষ্টি দিয়ে কি কি করে ভিজিয়ে দেয় নাকি? হ্যাঁ, যে মার্চে কি হয় একদম রুট পর্যন্ত, গাছের শিকড় পর্যন্ত পার্সড হয়ে যায়। পার্স মানে পিয়ার্স মানে বুঝো তো, মানে একদম পিয়ার্স মানে হচ্ছে কি হয়ে যায়, ফেটে যায়, হ্যাঁ, বা হচ্ছে ক্ষত হয়ে যায়, হ্যাঁ, সেটাকে কি কি করে এই বৃষ্টিতে মোটামুটি একদম ভিজিয়ে দেয়। হ্যাঁ, অ্যান্ড বেথ, দেখো অ্যান্ড বেথ এভরি ভাইন ইন সুইস লিকুয়ার। ভাইন মানে কি? ভাইন মানে হচ্ছে ভেইন, ভেইন মানে হচ্ছে গাছ। প্রত্যেকটা গাছকে কি করেছে? বেইথ করে দেয়। বেইথ মানে কি? ভিজিয়ে দেওয়া, গোসল করিয়ে দেওয়া। হ্যাঁ, দেখো বেইথ এভরি ভেইন অফ দ্য প্ল্যান্টস ইন সাস লিকুইড। লিকুইড মানে কি? এই যে পানি, তরল পদার্থ, পানি। বৃষ্টির পানি দিয়ে কি কি করে? মাটিকে ভিজিয়ে দেয়, গাছপালাগুলোকে ভিজিয়ে দেয়। হ্যাঁ, এবং তাতে কি কি হয়? অফ হুইজ ভার্চু এনজেন্ডার্ড ইজ দ্য ফ্লাওয়ার। ফ্লাওয়ার মানে কি? এনজেন্ডার মানে কি? সৃষ্টি হওয়া। হ্যাঁ, ফ্লাওয়ার মানে কি? দেখো এই ফ্লাওয়ার মানে ময়দা, তাই না? কিন্তু আমরা বুঝতেছি এই ফ্লাওয়ার দিয়ে কি 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 দিব আমরা? ফুল বোঝাবে তো নাকি? এটা কি ময়দা বোঝাবে? আটা ময়দা বোঝাবে এইখানে? না, এটা আমার তাই বলছে না যখন স্যার, ফুল। বৃষ্টি হয় তখন কি কি করে? যে বৃষ্টির ক্ষমতায়, বাই হুইচ পাওয়ার মানে কি? যে বৃষ্টির ক্ষমতায় দ্য ফ্লাওয়ার ইজ ক্রিয়েটেড। তার মানে এখানে কি একটা সেন্স মানে তৈরি হলো যে এপ্রিল মাসে বৃষ্টি হয়, যে বৃষ্টিতে মার্চ মাসের খরা, তাই তো, খরা কি কি হয়ে যায়? দূরীভূত হয়, এবং মাটি গাছপালা সব কিছু ওই বৃষ্টিতে ভিজে ভিজে যায়। হ্যাঁ, বা হচ্ছে বেদ হয়, গোসল হয়ে যায়। গোসল হওয়ার কারণে কি কি হয়? ওই প্রত্যেকটা গাছে নতুন ফুল, কচি পাতা সব কিছু বের হয়, মানে সতেজ হয়ে ওঠে। এরকম একটা বিষয় এখানে দেখানো হয়েছে। কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। ওখানে আমরা ওই ওল্ড ইংলিশেই মেনলি ওটাকে ব্যবহার করেছি, যে যেভাবে ওই চষার লিখেছে সেই। এই লিকুয়ার মানে কি? লিকুয়ার মানে হচ্ছে ওয়াটার, তাই তো। সুইস মানে সাচ, ভাইন মানে দেখো ভেইন বা গাছ বোঝাচ্ছে। হ্যাঁ, দেখো এনজেন্ডার্ড, ভার্চু মানে এই ক্ষমতা বলে, অফ হুইজ ভার্চু মানে ক্ষমতা বলে। এই বৃষ্টির ক্ষমতায় সাহায্যে কি হয়? ফ্লাওয়ার মানে ফুল, এনজেন্ডার্ড হয়, সৃষ্টি হয়। তো এইভাবে করে আমরা দেখেছি কি, যে দেখো এখানে কাপলেট কেন বলা হয়েছে বলো তো? হিরোইক কাপলেট কেন বলা হয়েছে? কাপলেট মানে কি? 2 লাইন বিশিষ্ট রাইম না? বলো তো কাপলেট মানে? জি দেখো প্রত্যেকটাতে কি 2 লাইন বিশিষ্ট, সুট রুট লিকুয়ার ফ্লাওয়ার, এরকম যতগুলো দেখো সবগুলো কি 2 লাইনে 2 লাইনে মিল আছে না? দেখো ব্রেদ হেড, সান ইয়ন, মেলোডি ওপেনি, হ্যাঁ, কোরেজ পিলগ্রিমেজ, স্ট্রন্ড লন্ড, এন্ড ওয়েন্ড, সিক সিক, হ্যাঁ, ডে লেই, কি দুটা দুটা করে লাইনে কি রাইম হয়েছে না? হুম, জি স্যার। হ্যাঁ, দুটা লাইনে যখন রাইম হবে এবং যদি সেটা আয়াম্বিক পেন্টামিটার হয়, তাই না, তাহলে সেটাকে আমরা বলি কি? হিরোইক কাপলেট। তাই এখানে হিরোইক কাপলেটে ব্যবহার 2 লাইন করে প্রত্যেকটা। তাই বলছে যে চসার এক্সপেরিমেন্টেড উইথ আ নাম্বার অফ মিটার অ্যান্ড স্টেঞ্জা প্যাটার্ন অ্যান্ড ওয়াজ দ্য ফার্স্ট পয়েন্ট ইন্ট্রোডিউসিং আ স্টেঞ্জা 7 লাইন্স হ্যাভিং, দেখো, ডিকা সিলেবিক মিটার উইথ দ্য রাইম স্কিম ইজ এবি, দেখো এবি এবি, তারপরে বিসিসি, যেটা আমরা 7 লাইন স্টেঞ্জা পেয়েছিলাম মনে হয় গুড মরতে। হুম, দিস টাইপ অফ স্টেঞ্জা ইজ নাও নন অ্যাজ রাইম রয়্যাল অফ চসারিয়ান স্টেঞ্জা। হি হ্যাজ সাকসেসফুলি ইউজ দিস ইন ইজ লং ন্যারেটিভ পোয়েম সাস অ্যাজ দ্য ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা। ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডাতে ইউজ করেছে। তো এইভাবে আমরা চসারের মেইনলি কিছু ইয়া পেয়েছি, তাই না? কারণ তাকে ফাদার কেন বলা হয়? কারণ অনেক নতুন কিছু সে আবিষ্কার করেছে ইংলিশ পোয়েট্রির শুরুর দিকে। হ্যাঁ, এই তো নাকি? আর কারো সমস্যা আছে কোনো জায়গাতে ব্রড কোশ্চেনে? শুধু জলের সমস্যা নাকি বাকিরা পড়েনি? স্যার, স্যার আমার একটু ব্রিফ কোশ্চেনে ছিল। সরি সরি, শর্ট 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 কোশ্চেনে ছিল। আচ্ছা যাচ্ছি। ব্রডে কারো সমস্যা আছে ব্রড কোশ্চেনে? না স্যার, না স্যার।
শর্ট কোশ্চেন কোনটাই সমস্যা? স্যার কোনটা বলতে আমার একটুখানি সমস্যা স্যার, এখানে ফ্রেম স্টোরি বলতে কি বুঝাইছে? কোন লাইনে মানে কোন প্রশ্নে সেটা বলো আগে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা স্যার, হুম 2 নম্বর প্রশ্নে 2 নম্বর প্যারায় দ্য ক্যান্টারবুরি টেলস ইজ এ কালেকশন অফ 24 স্টোরি উইথিন এ ফ্রেম স্টোরি। ফ্রেম স্টোরি মানে কি, যেখানে সেটা বলাই হয়েছে। ফ্রেম স্টোরি বলতে কি কি বোঝানো হচ্ছে? ওই যে চক্রাকারে চলবে চলবে না, যে সবাই যাওয়ার পথে কয়টা করে বলবে, যাওয়ার পথে 2টা দুইটা, করে। আসার আসার পথে দুইটা। তাহলে এই ফ্রেমে, এই জন্য ফ্রেম স্টোরি বলা হয়েছে, ঠিক আছে তো? দ্য ফ্রেম স্টোরি ইনভলভস জি দ্য স্যার। পিলগ্রিমেজ অফ 30 পিপল ট্রাভেলিং ফ্রম লন্ডন টু ক্যাথারডেল টু ভিজিট দ্য শ্রাইন অফ সেন্ট থমাস বেকেট, তাই তো? তাহলে ফ্রেমস মানে কি, একটা নির্দিষ্ট জি স্যার। চক্রাকারে সাইক্লিক, হ্যাঁ, এই স্টোরি টেলিং ব্যাপারটাকে বোঝানো হয়েছে। জি স্যার। স্যার এই লাইনের পরে এখানে আছে যে স্টোরি ওয়াজ সাপোজ টু বি 120, এখানে কি 20 হবে না 28 হবে স্যার? কেন 28 হবে কেন? স্যার সবাই যদি 2টা করে যেতে আবার 2টা আসতে তাহলে তো 32 পিপল ছিল না? কত এখানে তো বলা হয়েছে যে এখানে কত পিপল, এখানে 30 30 people। জন, 30 জন হলে 4টা করে হলে কত হয়? স্যার 30 জন তো 120টা। ওই হোস্ট আর হচ্ছে স্যার ছাড়া পিলগ্রিম চট্টগ্রাম ছাড়া। 30 জন ছিল কিন্তু হোস্ট আর হচ্ছে ওরা তো এই বলবে না গল্প, ওরা তো বলবে না, ওদেরকে ওরা কি গল্প বলবে বলা হয়েছিল? ও, তো এটা তাহলে মিস্টেক হয়ে গেছে। ওখানে তো আমরা বইয়ে পড়েছিলাম যে ওরা ওরা গল্প বলবে না, ওরা গল্প বলবে না, ওরা তো জাজমেন্ট হিসেবে থাকবে, ওরা শুধু তদারকি করবে। একজন রাইট করবে একজন জাজ করবে, ওরা তো ও গল্প বলবে ঠিক না। আছে স্যার। হুম, সেখানে লোক ছিল 32 জন কিন্তু গল্প বলার মধ্যে ছিল হচ্ছে 30 জন। আচ্ছা, আর কোথাও সমস্যা? স্যার আমার 4 নম্বর কোশ্চেনে একটু প্রবলেম ছিল। হ্যাঁ বলো কোন জায়গায়। স্যার এই যে এজেস হুইচ ওয়াজ কজড বাই এ শিমারিং ডিসকন্টেন্ট, এই শিমারিং অর্থটা আমি বুঝিনি। শিমারিং মানে হচ্ছে, মানে কি বলবো, যেমন হচ্ছে তুমি মনে করো কড়াইয়ে যখন তরকারি রান্না করো, নিচে যখন চুলা জ্বলে তখন মনে করো ঝোলগুলো কেমন করে ফুটতে থাকে, টকবক করে ফুটে না? জি স্যার। ওই রকম ওই ডিসকন্টেন্ট মানে কি, ওই মানে অসন্তোষটা কেমন অসন্তোষ, ওইরকম টকবকে গরম বোঝাতে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? মানে যে অসন্তোষটা সিম্পল না, খুবই গভীর ভয়ানক, তাই তো? এইটা অর্থে ব্যবহার করা হয়েছে এখানে। জি স্যার বুঝতে পারছি। কোথায় যেন লাইনটা, কোথায়? এই যে 4 নম্বরের এই যে পরের পেজেই, হ্যাঁ মানে কোন প্যারাতে আমি ঠিক ফার্স্ট দেখতে পাচ্ছি। প্যারাতেই, ফার্স্ট প্যারাতেই। ও এই জায়গাতে তো, এইটা। জি স্যার। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তারপরে। স্যার, হ্যাঁ স্যার একটা কথা বল। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ এই যে শর্ট কোশ্চেন আপনি বললেন 120টা, স্যার ব্রিফ কোশ্চেন পড়ার সময় এখানে ছিল স্যার 128টা। স্যার প্রশ্ন ব্রিফে হচ্ছে প্রশ্ন নাম্বার 11। হুম স্যার সেখানে বলা আছে দো 128 টেলস were supposed to be written but only 24 were written finally। স্যার এখানে তো আবার 8 আছে। ওখানে হয়তো তাহলে মিস্টেক হয়েছে, হ্যাঁ। ব্রিফে টেক্সট বইয়ে 128 দেওয়া আছে। এগারো নম্বরে। 11 নম্বরে এখানে, তাই তো? আচ্ছা আমি ওটা দেখে ঠিক করবো নি, হ্যাঁ, যে আসলে প্রবলেমটা কোন জায়গায় হলো। জি স্যার। 128। আচ্ছা তারপরে স্যার টেক্সট বইয়ে দেওয়া আছে 128 টেন্স। টেক্সট বইয়ে 128 দেওয়া আছে।
জি স্যার স্যার। আমারও কেন জানি মনে হইতেছে স্যার আপনার রেকর্ড ক্লাসটা দেখতে আমার মনে হইতেছে আপনিও বলছিলেন 128টা। আচ্ছা এখানে আমার না স্যার বলছিল, আমি লিখেও রাখছি। আচ্ছা তাহলে হয়তো হ্যাঁ একটু হ্যাঁ মিস্টেক সেটাই হচ্ছে। হুম সেজন্য। আচ্ছা দেখে আমাকে ওটা দেখতে ঠিক হবে। করে রাখবে। হ্যাঁ আমি হয়তো একটু মিস্টেক করতেছি। আচ্ছা সমস্যা নেই, আমি ওটা দেখে নিব টেক্সট থেকে, যদি টেক্সটে যেটা আছে সেটাই ঠিক হবে, ঠিক আছে। হ্যাঁ জি স্যার। আচ্ছা আর কোথাও সমস্যা আছে? আর কারো এটাতে? আচ্ছা এখানে আমি একটু মানে কি কনফিউজড, মানে ওই সময় কি বলেছি আমি বুঝতেছি না। আচ্ছা যাও, সমস্যা নেই। স্যার আপনি টেক্সট বইটা বের করেন, তাহলেই তো হচ্ছে। আচ্ছা তো থাক, ওটা আমি এখন ইয়ে করছি না, আমি ওটা দেখবো, হ্যাঁ দেখে ঠিক করে দিবনি যে আসলে আমি এখানে টেক্সট বুকে মানে আমি তাহলে কনফিউজড হয়ে যাচ্ছি। হ্যাঁ আমি তাহলে দুই দুই তিন স্যার জায়গায় টেস্ট বইয়ে ওইটাই আছে 128। 128 তাই না, 32 জনে 128 জন হচ্ছে, কিন্তু আসলে 32 জন হওয়ার কথা না। আচ্ছা যাও, ওটা যদি আমি বলে থাকি তাহলে হয়তো, আচ্ছা যাও ওটা আমি দেখে দিবনি। আচ্ছা তাহলে এবার আমরা চলে আসি আমাদের আহ, পরবর্তী যেটা ছিল কি আর্মস অ্যান্ড দ্য ম্যান, তাই তো? হুম আচ্ছা আর্মস অ্যান্ড দ্য ম্যানের ব্রিফ কোশ্চেনে আসো। আর্মস অ্যান্ড দ্য ম্যান ব্রিফ কোশ্চেনে কারো সমস্যা আছে? একটু দ্রুত বলবা। না স্যার। কারো সমস্যা নেই? শর্ট না কোশ্চেনে, স্যার। শর্ট কোশ্চেনে স্যার একটা আছে। কোন জায়গায় সমস্যা? স্যার আনসার ম্যানের স্যার 5 নম্বর বায়োনিজমটা আমি কোশ্চেন। বুঝতে পারছি। আচ্ছা একজন একজন 27 করে বলো, নম্বর। একজন করে হাত তোলো, একজন করে হাত তোলো, তাহলে আমি তাদেরকে জিজ্ঞাসা করবো। হ্যাঁ আচ্ছা মাহফুজা রুনি, তাই তো? মাহফুজা রুনি হাত তুলেছো, তোমার সমস্যা আছে? মাহফুজা, আচ্ছা হয়তো লাইনে নাই। তারপর হচ্ছে তাসমিম হাসান, জি স্যার। বলো। শর্ট কোশ্চেন নাম্বার হচ্ছে 5, রাইট এ নোট অফ লাইফ ফোর্স। হ্যাঁ লাইফ ফোর্স কি জিনিস, স্যার তাই তো? বিষয়টা বুঝিনি। হ্যাঁ লাইফ ফোর্স কি জিনিস? আমরা সকলেই কিভাবে চলছি বলো তো, আমরা আসলে কিভাবে চলছি? এই যে তুমি পড়াশোনা করতেছো, আমি পড়াচ্ছি, হ্যাঁ আমাকে ভালো রেজাল্ট করতে হবে, আমাকে চাকরি পেতে হবে, এগুলো কে করাচ্ছে আমাকে? আবার কেউ কেউ কিছুই করছে না, অলসভাবে জীবনযাপন করতেছে, হ্যাঁ অন্যভাবে চলতেছে। কে চালাচ্ছে আমাদেরকে আসলে এই বিষয়, আমাদেরকে বলো। আমরা তাগিদ বুঝি, তাগিদ, আমরা তাগিদ বুঝি না? জি স্যার। জি বাংলা কথা একটা জি আছে না, স্যার, জি তাগিদ স্যার। বলে একটা কথা আছে। সেই তাগিদটা যে যত ফিল করে সে তত সামনের দিকে এগিয়ে যায়, আর যার ফিল নেই তার মধ্যে সেই বোধটা নেই। তো এখানে ঠিক লাইফ ফোর্স বলতে এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে বিশেষ করে আমরা আহ, বিশেষ করে দেখো লোকার মধ্যে পেয়েছি, তাই না? তারপর হচ্ছে সার্জিয়াসের মধ্যেও পেয়েছি, বিশেষ করে সে যখন যুদ্ধক্ষেত্রে নিজেকে প্রমাণ করতে চাচ্ছিল কিনা বলো, কি দরকার ছিল জি স্যার। প্রমাণ করতে যাওয়ার, কি কি হয়েছে তার মধ্যে বলো। তাহলে একটা আমাদের মধ্যে এক ধরনের এরকম একটা ফোর্স আছে, ঠিক আছে, একটা এনার্জি আছে, একটা ফোর্স আছে, যেগুলো আমাদের কি করে, পুশ করে, হ্যাঁ আমাদেরকে যেন সামনের দিকে এগিয়ে যাওয়ার। দেখা যাচ্ছে কেউ একদম এমন কিছু করে ফেলতেছে, চমৎকার চমৎকার আবিষ্কার করে ফেলতেছে, অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, এরা যারা ছিল, তারপর যে যারা বিজ্ঞানী ছিল, বিদ্যুৎ আবিষ্কার করেছে, স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছে, টেলিভিশন আবিষ্কার করেছে, কম্পিউটার আবিষ্কার করেছে, এরা কেন করেছে? কি দরকার ছিল এগুলো করার বলো তো? তাদেরকে কেউ কিছু মানে বলেছে যে তোমাকে এগুলো করতে হবে? না স্যার, যুগের সাথে চলতে গিয়ে এগুলো আবিষ্কার হ্যাঁ করতে হয়েছে। যুগের সাথে
চলতে গিয়ে বললে হবে না কিন্তু। এখনো তো আমরা চলতেছি, আমি তো আবিষ্কার করিনি কিছুই, আমার দ্বারা হয়েছে কিছু আবিষ্কার? বলো, না স্যার। আমার দ্বারা হয়নি, আমি আমার অন্যভাবে চলতেছি। কেউ গান শিল্পী হচ্ছে, কেউ ফুটবল ক্রিকেটার হচ্ছে কি না? আমি তো ক্রিকেটার হতে যাইনি, ফুটবলার হতে যাইনি। এগুলো কে চালাচ্ছে আমাদেরকে? এরকম একটা শক্তি বা এনার্জির কথা ভাবা হচ্ছে, হ্যাঁ, যেটা আমাদেরকে কি কি করে সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়ার, নতুন কিছু করার, হ্যাঁ, শক্তি আমাদেরকে যোগায়। তাই বলছি দেখো যে লাইফ ফোর্স ইজ আ ফিলোসফিক্যাল কনসেপ্ট ডেভেলপ বাই, তিনি এটা বিশেষ আবিষ্কার করেছেন জর্জ বার্নার্ড শ। তিনি প্রায় তার প্রত্যেকটা ড্রামাতে এই জিনিসটা দেখিয়েছেন, পার্টিকুলারলি ইন হিজ ওয়ার্কস অ্যান্ড প্লেস। ইট রেফার্স টু এটা বলতে বোঝায় কি, ভাইটাল এনার্জি আর ড্রাইভিং ফোর্স ভিতর থেকে তৈরি হয়, দ্যাট পুশেস হিউম্যান বিংস টুয়ার্ড গ্রোথ, সার্ভাইভাল অ্যান্ড ক্রিয়েটিভিটি। নিজেকে, যেমন একটা বাচ্চা কেন সে হাঁটতে শিখবে বলো তো? কি দরকার ছিল? সে তো শুয়ে থাকতে পারতো সবসময়, কেন সে জোর করে হাঁটতে? পড়ে যাচ্ছে তারপর উঠতে যাচ্ছে, তাই না? প্রথমে সে শুয়ে থাকতো, তারপরে হামাগুড়ি দেওয়া শুরু করলো, প্রথমে উল্টাতে শুরু করলো, হাত পা নাড়াতে শুরু করলো, তারপরে উঠে হামাগুড়ি দেওয়া শুরু করলো, তারপর দেয়াল টেয়াল ধরে সে হাঁটতে শুরু করলো, হাঁটতে হাঁটতে তারপরে সে দৌড়াতে শুরু করলো, দৌড়াতে দৌড়াতে সে এখন কত কিছুই না করে। এগুলো কে করাচ্ছে তাকে? আমরা কি করাচ্ছি? আমরা পারবো তাকে করাতে? বলো, না স্যার। পারবো না। তাহলে ভিতর থেকে এরকম একটা এনার্জি বা ফোর্স আমাদেরকে এগুলো করাচ্ছে। হ্যাঁ, যেমন লুকা এক ধরনের চিন্তা নিয়ে আছে, তাই না? লুকা এক ধরনের চিন্তা নিয়ে আছে, সার্জাস এক ধরনের চিন্তা নিয়ে আছে, ব্লান্সলি এক ধরনের চিন্তা। দেখো ব্লান্সলির চিন্তা ভাবনা কেমন, তার বাবার এত বড় হোটেল, টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু সে কেন একজন সোলজার হতে যাবে বলো? তার এত কষ্ট করার কি দরকার পড়ে গেছে? কি দরকার ছিল তার? সে কি তার কি টাকা পয়সার অভাব ছিল? বলতে সে প্রফেশনাল সোলজার। চিন্তা করো তাহলে, প্রফেশনাল সোলজাররা কিসের জন্য কাজ করে? কিসের জন্য কাজ করে? মার্সিনারি সোলজার বলা হচ্ছে, টাকা অর্জন করে। টাকার জন্য। তার বাপের টাকার কি সমস্যা ছিল? তার বাপের তো এত ঘোড়া, হোটেল, তার নেই কি? বলতে তাকে এম্পায়ার বলা হচ্ছে, এম্পায়ার অফ সুইজারল্যান্ড। তাহলে তার সোলজার হওয়ার কি দরকার ছিল? কেন সে হতে যাচ্ছে বলো? কিসে তাকে এটা হওয়াচ্ছে? হ্যাঁ, ওই যে ভিতরের একটা ইচ্ছা, শক্তি, তাগিদ, হ্যাঁ, লাইফ ফোর্স, হ্যাঁ, এই জিনিসগুলো তাকে ওই কাজটা করাচ্ছে। তাছাড়া তো তার কিছু করার দরকারই ছিল না। ছিল কিছু বলো তো? অত কষ্ট করা, মৃত্যুর হাতে চলে যাওয়া দরকার ছিল বলো? না স্যার। দরকারই ছিল না। তাই বলছি কি, দেখো, শ বিলিভ দ্যাট দ্য লাইফ ফোর্স ইজ রেসপন্সিবল ফর হিউম্যান এভলিউশন। হ্যাঁ, এই লাইফ ফোর্সই তাকে তা করাচ্ছে। হ্যাঁ, এনকারেজিং ইন্ডিভিজুয়াল, দেখা যাচ্ছে ফকিরের ছেলে ব্যাংকার হয়ে যাচ্ছে, আর ব্যাংকারের ছেলে ফকির হয়ে যাচ্ছে। কিসের জন্য? এই যে লাইফ ফোর্সের কাজ, কাকে দিয়ে করাচ্ছে, কাকে দিয়ে করাচ্ছে না। এনকারেজিং ইন্ডিভিজুয়ালস টু অ্যাবান্ডন আউটডেটেড ট্রেডিশনস অ্যান্ড এমব্রেস রেশনালিটি, ইন্টেলিজেন্স, সেলফ ইমপ্রুভমেন্ট। এগুলো দেখাচ্ছে যে একটা বাপ কষ্ট করে এক জিনিস করে গেছে, সন্তানের তার প্রতি কোনো আগ্রহ নেই, সে নতুন কিছু করার চেষ্টা করছে। আমরা পৃথিবীতে কি কারো পরিচয় পাচ্ছি না? নিজের পরিচয় তৈরি করার চেষ্টা করি সবসময়। আমরা কি কেউ কখন অন্যের নিজের পরিচয়? পরিচয়। আমরা কিন্তু কেউ কখন অন্যের পরিচয়ে বাঁচতে চাই না। না, আমার স্যার। বাবা যাই হয়ে যাক, আমি কিন্তু ওটা নিয়ে সন্তুষ্ট না। সন্তুষ্ট নাকি আমাকে কিছু করতে হবে, আমার কিছু একটা করতে হবে, তাই না? এটা নিয়ে কিন্তু আমরা সবসময় আশা করি। তাই বলছি দেখো, দ্য কনসেপ্ট অফ লাইফ ফোর্স ইজ অলসো সেন্ট্রাল টু দ্য প্লে। এটা ওটা তো গেল, তাহলে হচ্ছে তার কনসেপ্ট। এবার আমাদের গল্পেও এটা আছে। তাহলে কার কার মধ্য দিয়ে এই ক্যারেক্টারগুলো আমরা পেলাম? বলছে দ্য ক্যারেক্টার ইন দ্য প্লেস, পার্টিকুলারলি ক্যাপ্টেন ব্লান্সলি, রায়না অ্যান্ড লুকা, এমবডি ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ দিস লাইফ ফোর্স। ক্যাপ্টেন ব্লান্সলি কীভাবে করেছে সেটা তো উদাহরণস্বরূপ তো এগুলো আছেই। তাই কি বুঝতে পেরেছো কনসেপ্টটা কি? এই জি স্যার, বুঝতে পারছি। মানে এক ধরনের ভিতরের, মনের ভিতর থেকে এক ধরনের যে শক্তি, ক্ষমতা, এইটাকে মেইনলি বোঝাতে পারে, যেটা মানুষকে, আমাদেরকে পরিচালিত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। সে একদম ছোট বাচ্চা থেকে, জন্মের পর থেকে শুরু হয়। মানে কি বলবো, শুধু জন্মের পরই না, ঠিক একদম ভ্রূণ থেকেই শুরু হয়। ওখান থেকে যুদ্ধ শুরু। হ্যাঁ, যে আমাকে মানুষ হতে হবে, মানুষ হয়ে জন্মলাভ করতে হবে, সেখানে যাব, তারপরে হ্যাঁ, কত কিছু। আচ্ছা, যাই হোক, এই ব্যাপারটা। আচ্ছা, আর কারোর সমস্যা কোনো শর্ট কোশ্চেনে? কি ব্যাপার, হঠাৎ করে চলে গেল অন্যদিকে? আচ্ছা, শর্ট কোশ্চেন নাই, গেল ব্রড কোশ্চেনে। ব্রড কোশ্চেন স্যার 4 নম্বর, ইভালুয়েট আর্মস এন্ড দ্য ম্যান অ্যাজ এ প্রবলেম প্লে। হ্যাঁ, ওই ঘুরে ফিরে সব একই কথা। প্রবলেম প্লে কেন বলা হয়েছে? কারণ এখানে বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করা হয়েছে, এইটুকুই। তাছাড়া ভিতরে আলোচনা সব একই নাকি? এখানে কোন কোন জি স্যার, প্রবলেম প্রায় আমি একই। আলোচনা করেছি? কি কি প্রবলেম পেয়েছি বলো তো? আমরা কি কি প্রবলেম পেয়েছি? প্রথমত
যুদ্ধ নিয়ে আমাদের ভিতরে একটা কি মিথ্যা ভাবনা, প্রেম নিয়ে একটা মিথ্যা ভাবনা, তারপর হচ্ছে সামাজিক সেট আপ নিয়ে একটা মিথ্যা ভাবনা আছে কি না? আমাদের একটা লাইব্রেরি আছে, আমাদের একটা জি স্যার, জঙ্গল আছে, হিরোইজম নেই। তাই না? তারপরে কাপড় বাইরে মেলতে নাই, চিৎকার করে ডাকতে নাই ভদ্র মানুষদের, এগুলো কি? আবার ঠিকই দেখা যাচ্ছে লোভ কার ভিতরে নাই বলো? লোভ কার ভিতরে নাই? লোকার ভিতরে আছে নাকি? রায়নার ভিতরে আছে, সার্জিয়াসের ভিতরে আছে, ক্যাথরিন তারপর হচ্ছে এই যে ক্যাথরিন পেটকপ, তারপর হচ্ছে তোমার মেজর পেটকপ, এদের মধ্যে কি লোভ নাই? সে তার মেয়েকে কোথায় বিয়ে দিবে? জি স্যার আছে। হ্যাঁ, তাহলে এই যে বিয়ে নিয়ে যে মিথ্যা ভাবনা, হ্যাঁ, এইগুলো নিয়ে দেখানো হয়েছে, একদম প্র্যাকটিক্যাল হিসাবে এখানে দেখিয়েছে, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে যে সকল আমাদের প্রচলিত ধারণাগুলো আছে এইগুলো এক একটা প্রবলেম, এইগুলোই সমাজকে, হ্যাঁ, মানে কি বলবো, একটা বাজে অবস্থানের দিকে নিয়ে যায়, হ্যাঁ, যেগুলো আমাদেরকে সবসময় একটা মিথ্যা, হ্যাঁ, মুখোশধারী একটা চিন্তা ভাবনার মধ্যে আমাদেরকে পরিচালিত করে। অর্থাৎ মূল কথাটা একই, শুধুমাত্র এখানে ওইগুলোকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখছি। আইডিয়া, প্লে অফ আইডিয়া বলা হচ্ছে নাকি, তারপর হচ্ছে প্রবলেম প্লে বলা হচ্ছে, এন্টিরোমান্টিক কমেডি বলা হচ্ছে, সব ঘুরে ফিরে একই জিনিস। তাই বলতে দেখো, শুধু ইন্ট্রোডাকশনটুকু পড়লে বাকিটুকু তো এমনি পাবা। দেখো বলছে জর্জ, এটা কি হলো, এখান থেকে মানে এখানে তো আরও কিছু নাম আছে, বলছে এই নামগুলো সহ প্রত্যেকটা ড্রামাতেই তিনি কি করেছেন, সামাজিক কোনো না কোনোভাবে, হ্যাঁ, ধর্মীয়, কালচারাল, পলিটিক্যাল সব কিছু বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। বলছে শ ট্রাইস টু এক্সপোজ ইন আ রুথলেস ম্যানার দ্য রোমান্টিক ইলিউশনস অ্যান্ড ফলস ভ্যালুজ হুইচ দিস ইলিউশনস গিভ রাইজ টু। গিভ রাইজ মানে কি? সৃষ্টি করা। তাহলে আমাদের মিথ্যা ইলিউশন বা ভ্যালু আমাদের ভিতরে যে মিথ্যা ভাব তৈরি করে, সেই ভাবগুলোকে তিনি এক্সপোজ করে দিয়েছেন। He always wages a war against the romantic and idealistic notion of life, against the shams and hypocrisy, and his war begins with the arms and the man, which is classified as a problem play. Problem play মানে কি? এবার এখানে কিন্তু পাশে বলে দেওয়া হয়েছে প্রবলেম প্লে কি, a kind of play or a genre that addresses social, political and ethical issues, often challenging conventional views or exposing societal hypocrisy. তাহলে কনভেনশনাল ভিউগুলো, তার ধারণাগুলো এবং সামাজিক যে সকল ভণ্ডামিগুলো আছে এইগুলোকে নিয়ে চ্যালেঞ্জ করে যে প্লে, তাকে বলা হচ্ছে কি? প্রবলেম প্লে। ঠিক আছে? তো এখানেও কি এরকম আছে না? অতএব এই আর্মস্ট্যান্ড দ্য ম্যানেও কি তিনি কি করেছেন? আর্মস্ট্যান্ড দ্য ম্যানেও তিনি কি করেছেন? ডিসেক্ট অ্যান্ড ক্রিটিক। ডিসেক্ট মানে কি? খুঁজে খুঁজে বার করা, অ্যান্ড ক্রিটিক এবং সমালোচনা করা, রোমান্টিসাইজ নোশন অফ ওয়ার, লাভ অ্যান্ড হিরোইজম, মেকিং দ্য প্লে আ নোটেবল এক্সাম্পল অফ দিস জানরা। ঠিক আছে, এইবার আলোচনা শুরু, যে প্রথমে কি ওয়ার নিয়ে, তারপরে লাভ নিয়ে, তারপরে হিরোইজম নিয়ে, তারপরে আরও সামাজিক সেটিং টেটিং নিয়ে তিনি মেইনলি এখানে আলোচনা করে দেখিয়েছেন। হ্যাঁ, কি কথা বুঝতে পেরেছ? জি স্যার, ওই প্রথমের প্যারাটা একটু বুঝতে সমস্যা হচ্ছিল, তো সেই জন্য পুরোটা বুঝতে পারিনি। এখন পুরোটা বুঝতে পারছি। এগুলো নিয়ে আলোচনা করেছেন বিভিন্ন প্লেতে, তারপর তিনি দেখালেন আর্মস্ট্যান্ড দ্য ম্যানে তিনি প্রধানত দেখিয়েছেন, তাই না? এইটা মেইনলি ইন্ট্রোডাকশনটাই মেইন। প্রথমত হচ্ছে বললাম কি, একটা মানে কি বলবো, একটা বড় কোশ্চেনের ইন্ট্রোডাকশনটাই হচ্ছে মেইন। এখানে তুমি তোমার অ্যাঙ্গেলটা বলে দিবা, তারপরে আলোচনা সব এক। সবগুলো প্রশ্নেই কি আলোচনা প্রায় একই না, ঘুরে ফিরে বলো? জি স্যার। রোটেশন, আলোচনা প্রায় ঘুরে ফিরে এক, একটু এদিক ওদিক মাত্র, একই ধরনের আলোচনা। কিন্তু তোমার ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন তোমাকে বলে দিবে যে আসলে তুমি কেন এই আলোচনাগুলো করেছো। অনেকে এই দুটো জায়গাতে মিস করে বলেই নাম্বার কিন্তু কম পেয়ে যায়। হ্যাঁ, এই দুটো জায়গাতে খেয়াল করতে হবে। স্যার এখানে নশন বলতে কি বোঝাচ্ছে? আমি নশন এটা মানে বারবার ধারণা। ধরতে। নশন নোশন মানে ধারণা। ভিউ, তাই তো, অপিনিয়ন, তাই তো, এই জাতীয় জিনিসগুলো। এই যে নোশন অফ ওয়ার, তাই তো, ওয়ার সম্পর্কে যে ধারণা, বা মতবাদ বা চিন্তা ভাবনা। তারপরে ব্রড কোশ্চেনে আর কেউ হাত তুলেছ? রেজওয়ান, রেজওয়ান হোসেন বলো, বলো। ব্রিফের সমস্যা ছিল আমার। 27 নাম্বার যে বায়োরনিজমটা কি? আমরা তো ব্রিফ থেকে ঘুরে আসলাম, লাইনে ছিলাম ওই সময় নাকি? স্যার আপনি হাত তোলার পরে আর আপনাকে জিজ্ঞেস করেনি, তাই আর বলিনি স্যার। বলতে হবে তো, আমি হাত তুলে জিজ্ঞাসা করলাম, আমি তো খেয়াল করলাম বারবার যে কারা কারা ব্রিফে আসো, তারপর তো চলে গেলাম। আচ্ছা যাও,
ব্রিফে কত নম্বর? 27 আর 28 স্যার। বায়রনিজমটা বুঝিনি তো, এর পরেরটাও বুঝিনি। বায়োনিজমটা বোঝার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে কিছুদিন, ঠিক আছে? তো আমাদের রোমান্টিক পোয়েট্রিতে আমরা যখন লর্ড বায়রনের কবিতাটা পড়বো ডন জুয়ান, তখন বায়োনিজমটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার, আচ্ছা অতএব স্যার, ঠিক ততক্ষণ আছে। পর্যন্ত টপ হয়ে করো। আচ্ছা স্যার। আচ্ছা, আচ্ছা। তো তাহলে আর কারো কোনো সমস্যা নেই এগুলোতে? তাহলে আমি এগুলো বাদ দিলাম। আচ্ছা, আমাদের হিস্ট্রিতে আমরা কতদূর পর্যন্ত পড়েছি বলো তো? হিস্ট্রি এই যা স্টাফার পর্যন্তই না? তিনটা রিফরমেশন পিরিয়ড রিফরমেশন পিরিয়ড। রিফরমেশন পিরিয়ডে তাহলে কোশ্চেনগুলো দেওয়া হয়নি এখনো, তাই না? হুম, তাহলে ওইটা কি? না স্যার। রিফরমেশন পিরিয়ডের ওগুলো আমি দিয়ে দিলাম। আর আমাদের ড্রামা আনস্ট্যান্ড দ্য ম্যানের পরে তো আমরা এখন অ্যাজ ইউ লাইক ইট শুরু করলাম, তাহলে তো আর এখন ড্রামার আর কোনোটা বাদ নেই। হ্যাঁ, না স্যার। তাহলে এটা আমি মোটামুটি আজকে হচ্ছে 9 তারিখ, যেহেতু রিফরমেশন পিরিয়ডের কোশ্চেন সংখ্যা কম আছে, তারপর 5-6 দিন দিয়ে দিলাম। 9 আর 5 13-14 দিন দিয়ে দিলাম। আচ্ছা, 14 এর ভিতরে তোমরা পড়ে ফেলবা। আর 7 চ্যাপ্টার সোশ্যোলজি অফ বাংলাদেশ, এগুলোর কি অবস্থা? পড়ছো? শেষ হয়েছে। জি স্যার, পড়ছি। আচ্ছা, সোশ্যোলজি অফ বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার, এই দুটো সাবজেক্ট, তাই না? আমি এখনো কোশ্চেনগুলো আপডেট কিছুটা করা হয়েছে, আমি করে এই ছুটির ভিতরে আসলে করতে পারিনি, সেটা তো আগে বলেছি হয়তো। আর আমি একটু এদিকে থার্ড ইয়ারের একটু কিছু নিয়ে একটু ব্যস্ততার কারণে ওইদিকে একটু নজরটা কম গেছে। তো যাক, ওদের কাজ প্রায় শেষের দিকে, আমি এখন তোমাদেরগুলো আপডেট করা শুরু করব, ধারাবাহিকভাবে যেতে হচ্ছে তো। ওকে, তাহলে আমি 8 নম্বর চ্যাপ্টার দিয়ে দিলাম, একটু পড়ে ফেলো, দিয়ে তারপর যখন রিভিশনে আসবো তখন। আর আমি আগে বলেছি যে তোমরা একটু তোমাদের কাছে যেহেতু কোশ্চেনগুলো আছে, যে কোনটা এসেছে কোনটা আসেনি, একটু দেখে নিবা। হ্যাঁ, 2023 সালে কোনটা আসছে কোনটা আসেনি 2023 সালের পরীক্ষাতে, তাহলে সমস্যা হবে না। তারপর আমি তো আপডেট করেই দিব। আচ্ছা, এটাকে আমি তাহলে 9, 7, 16, আচ্ছা 16 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম। তাহলে আমরা চলে যাই হচ্ছে অ্যাজ ইউ লাইক ইটে। আচ্ছা, আরেকটা কথা বলি, তোমরা অনেকেই হয়তোবা নতুন যুক্ত হয়েছো, এখন তাদের উদ্দেশ্যে বলি, সেটা হলো যে আমাদের লাইভ ক্লাসগুলো আমার সাথে নিয়মিত করতে হবে। আর সেটা বারবারই বলে দেওয়া হয়েছে, তোমরা যখন কল দিয়েছো বা মেসেজ দিয়েছো, আমি বারবারই বলেছি লাইভ ক্লাসগুলো আমার সাথে করতে হবে, আর রেকর্ড ক্লাসগুলো তোমাকে সময় ম্যানেজ করে নিতে হবে। আর সব কিছু গুগল ক্লাসরুমে গুছিয়ে দেওয়া আছে, গুগল ক্লাসরুমে টপিক ভিত্তিক দিয়ে দেওয়া আছে। অনেকে তোমরা ক্লাসের সিরিয়াল খুঁজতেছো, ক্লাসের সিরিয়াল খোঁজার দরকার নেই, যে কোনটা 1 নম্বর ক্লাস কোনটা 2 নম্বর ক্লাস, সেটা খোঁজার দরকার নেই। তোমরা কি করবা, একটা টপিকের ভিতরে যাবা, যেমন এডিপাস রেসকে যাবা, এখানে সিরিয়ালটা দেখবা কিভাবে আছে। হ্যাঁ, এখানে কি আছে 2 থেকে শুরু, তাহলে 2, 3, 4, 5, 6 এই সিরিয়ালে দেখবা। তারপর হচ্ছে 26 নম্বর গেছে, 26 নম্বরটা কেন দেওয়া হয়েছে সেটা দেখে নিবা। তারপরে এডিপাস রেস শেষ, ওর কোশ্চেন আনসার টানসার যা আছে সব পড়ে নিতে হবে। তারপরে চলে যেতে হবে অ্যাজ ইউ লাইক ইটে। অ্যাজ ইউ লাইক ইটে আমরা তো পড়তেছি এখন। অ্যাজ ইউ লাইক ইটে দেখো 1 নম্বর 2 নম্বর কিন্তু দেখা যাচ্ছে আমরা ওটা একটু পরে পড়ার কারণে এর ক্লাস নাম্বারটা একটু অন্যরকম হয়ে গেছে, তাই না? একটু 44 নম্বর হয়ে গেছে। তাহলে এইভাবে তোমাদেরকে এক একটাতে যেতে হবে, যেতে গিয়ে এই ক্লাসের মধ্যে যে সিরিয়ালটা আছে, যেমন 11 নম্বর ক্লাস, 12 নম্বর ক্লাস, 13 নম্বর ক্লাস, বা এটা 10 নম্বর ক্লাস, এই সিরিয়াল দেখতে হবে। তোমার 1 থেকে শুরু করে সিরিয়াল খোঁজার কোনো দরকার নেই। তোমাদের একটা টপিকের ভিতরে যাবা, সেই টপিকের ভিতরে বা রাইটারের ভিতরে গিয়ে সেখানের ক্লাসগুলো দেখে তার সাথে রিলেটেড কোশ্চেন আনসারগুলো ধারাবাহিকভাবে পড়ে নিতে হবে, যাতে আমরা যখন রিভিশনের সময় আসবো সেই রিভিশনের সময় যেন এগুলো আমরা পেতে পারি বা পারি। এখন যদি না করো তাহলে পরে কিন্তু চাপে পড়ে যেতে হবে। আর এই কথা বলেই কিন্তু তোমাদেরকে বারবার আনা হয়েছে বা যুক্ত করা হয়েছে যে আগের ক্লাসগুলো দেখে নিতে হবে এবং বর্তমান লাইভ ক্লাসগুলো করতে হবে। 4 মাসের ক্লাস অনেকগুলো, ঠিক আছে? তো এই যে 4 মাস হতে আসলো, আজ কত? 4র্থ মাসের 10ম ক্লাস, তার মানে কতগুলো ক্লাস টোটাল? 3 × 36, আর দিকে 46টা ক্লাস হয়ে যাবে, তাই না? অনেক ক্লাস। আর তোমরা অনেকটা ঝামেলা করো কি করে জানো?
আমাদের ক্লাসটা শুরু হয়েছে কত তারিখ থেকে বলো তো? আমরা কবে শুরু করেছি? স্যার ডিসেম্বর 1 তারিখ। হ্যাঁ, ডিসেম্বরের 1-2 তারিখে। তার মানে আমাদের ফাইনাল ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ, তাহলে অনেকে এখনো অপেক্ষায় ছিল রেজাল্টের হবে। তার মানে কি অলরেডি ওটা 4 মাস মিস করে ফেলেছে, এখন পিছনে পড়ে গেছে। এখন রেজাল্টের জন্য পিছনে থাকার কারণে এখন নতুন করে তারা ভাবতেছে আমাকে পড়তে হবে অথবা পড়তে হবে না। তাহলে 4 মাসের পর তোমাকে কে দিবে বলো তো? সমস্যা আমাদের এইসব জায়গাগুলোতে, হ্যাঁ, যে আমরা সতর্ক হই না, তার জন্য যেটা বিপদ বাধার সেটা বেঁধেই যায়। এখন একটু তো চাপ নিতেই হবে, কিছু করার নাই। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আমাদের ড্রামাতে চলে যাই। আমরা অ্যাক্ট 1 কি শেষ করেছিলাম? স্যার বাসায় পড়া না দিয়ে স্যার, পুরোপুরি শেষ হয়নি, বাসায় পড়তে বলছিলাম। বাসায় একটু পড়তে বলেছিলাম, তাই তো? কত নম্বর সিন থেকে পড়তে বলেছিলাম? স্যার সিন 2 থেকে। কিন্তু ডিউক ফেডরিক যখন এই যুদ্ধের পর ঢুকলো তখন। স্যার ওখান থেকে। অ্যাক্ট 1 সিন 2। আমরা সিন 2 কি একদমই ঢুকি নাই? স্যার সিনটি অনেকটাই করছি, যে ইন্টার ডিউক ফেডরিক লর্ডস অরল্যান্ডো সার্লস অ্যান্ড অ্যাটেন্ডেন্টস। যুদ্ধ শুরু হওয়ার আগের ঘটনা জি স্যার। এই জায়গায়, তাই তো? জি স্যার, হুম, ইলিয়া পর্যন্ত পড়ে শেষ করা হয়েছে। স্যার এগুলো তো পড়ে শেষ করে ফেলছি স্যার। শেষ করে ফেলছো? হুম, জি স্যার। ভালো, যারা পড়ে শেষ করেছো তারা তো ভালো। এখন বাকি কি সবাই আমরা শেষ করেছি এগুলো? যদি করে থাকো তাহলে আমি আগে জি স্যার পড়ছি। স্যার আমার একটা লাইনে শুধু প্রবলেম ছিল, বলবো? হ্যাঁ, অবশ্যই বলতে হবে। স্যার আমি একটা জায়গায় পড়তে নিয়ে আপনার আগের ভিডিও দেখে পড়ছিলাম, তো এখানে ছিল যে লিবিউর একটা কথায় বাট ইয়েট ইনডিড দ্য টলার ইজ হিজ ডটার। ঠিক আছে স্যার, যে মানে ফেডরিকের ডটারকে আপনার ভিডিওর ওই বইটাতে দেখছিলাম স্মলার লেখা টলারের জায়গায়। স্মলারটাই হবে, টলার তো হবে না। টলার তো আর ফেডরিকের মেয়ে হবে না। বই দিয়ে দিছে তো টলার। তাহলে তাহলে ভুল আছে, কারণ টলার লম্বা কে বলো তো? এই তোমার রোজালিন বড় নাকি সিলিয়া বড়? রোজালিন বড়। রোজালিন, ওটা হবে রোজালিন, তাই তো? হুম, এখন ডিউক্স ডটার না ফেডরিকের ডটার, এখন কথা হলো এটাই, তাই না? আমার ওখানে ভুল থাকতে পারে, বা এখানে বইয়ে অনেকখানি এদিক ওদিক আছে। এখন কার মেয়ের কথা বলা স্যার হচ্ছে? কোন এখানে জায়গায়? ডাউন who was daughter of the duke that here was that the wrestling neither his daughter, তার মানে স্যার ডিউকের কথা বলছে। ডিউক তো দুইজনই। কোন ডিউক? কথার প্রেক্ষিতে বুঝতে হবে, সিনিয়র নাকি ফেডরিক। কথার প্রেক্ষিতে একটু বোঝো। স্যার কোন এখানে জায়গায়? স্যার স্মলারটা স্যার, রেসলার স্মলার ইজ ফেডরিক। ফ্রেন্ড। হ্যাঁ, একজন একটু বলো কোন জায়গায়, লাইনটা বলো তো, আমি একবার একটু ক্লিয়ার করতেছি। স্যার লিবিউ, ইন্টার লিবিউ। হ্যাঁ স্যার সিন 3 এর উপরে, সিন 3 এর উপরে, সিন 3 তে? মানে আগে আগে, হ্যাঁ সিন 3 এর আগে, সিন 3। হ্যাঁ তার একটু আগে। আচ্ছা, দেখছি। এগুলো সবার পড়া হয়েছে তো? এগুলো সব পড়ে ফেলছো তো? জি স্যার। জি স্যার। জি স্যার। কারো কোনো সমস্যা থাকলে কিন্তু বলতে হবে। যেহেতু আমি বলছিলাম সামারি টামারি দেখে একটু পড়ে নিবা। সিন স্যার 260, ওই যে সাইডের লেখা নাম্বারগুলো আছে না, 260। ওগুলো অনেক সময় আবার মিলে কিনা দেখি। এই যে, হ্যাঁ, 260। আচ্ছা, হ্যাঁ স্যার এই যে এখানে। এই যে এখানে, তাই তো? বলছে তাহলে আমরা একটু আগের সাথে একটু মিল রাখে একটু পড়ি। ওকে, তাহলে এন্টার লিভ ইউ বলছে গুড স্যার, আই ডু ইন ফ্রেন্ডশিপ কাউন্সেল ইউ টু লিভ দিস প্লেস। আচ্ছা, আপনাকে এই জায়গা ত্যাগ করতে বলছি, কারণ আলবেট ইউ হ্যাভ ডিজার্ভ হাই কমেন্ডেশন। বলছে যদিও, আলবেট মানে কি যদিও আপনি বেশ হাই কমেন্ডেশন পাওয়ার যোগ্য, ট্রু অ্যাপ্লাউজ পাওয়ার যোগ্য বা লাভ পাওয়ার যোগ্য, কিন্তু yet such is now the Duke's condition that he তাই তো টার্স অল দ্যাট ইউ হ্যাভ ডান। মিসকন্ট্রাস্ট মানে কি? মানে ভুল বোঝা, তাই তো? সেগুলোকে ভুলভাবে নিচ্ছেন। তাহলে এই ডিউক বলতে কাকে বোঝানো হচ্ছে? এটা হচ্ছে ডিউকের কন্ডিশন। কোন ডিউক এটা? সিনিয়র না ফ্রেডেরিক? স্যার এটা তো ফেডরিক। ফ্রেডেরিকের। একটু আগে ফেডরিক। হ্যাঁ, তাহলে এবার আমরা তাহলে লাগিয়ে আসি।
বলছে দ্য ডিউক ইজ হিউমারাস, হ্যাঁ, হোয়াট হি ইজ ইনডিড, তাহলে ডিউক। এবার বলছে অরল্যান্ডো বলছে আই থ্যাংক ইউ স্যার অ্যান্ড প্রে ইউ টেল মি দিস, আপনি যেটা আমাকে বললেন এর জন্য ধন্যবাদ। হুইচ অফ দ্য টু ওয়াজ দ্য ডটার্স, দেখো ডটার অফ দ্য ডিউক, দ্যাট হেয়ার ওয়াজ অ্যাট দ্য রেসলিং, রেসলিংয়ে ছিল যে দুইটা মেয়ে, এই দুটা মেয়ের মধ্যে এই ডিউকের মেয়ে কোনটা? তাহলে নিশ্চয় ডিউক ফেডরিকের কথাই বলবে, তাই না? হ্যাঁ, জি স্যার। তো এমনি মানে ইয়া করার জন্য বললো নাইদার হিজ ডটার, মানে তাদের চরিত্রের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বললো নাইদার হিজ হিজ ডটার। হ্যাঁ, ইফ উই জাজ বাই ম্যানার্স, বলতে যদি আমাদের আচরণ দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে কেউই তার মেয়ে নয়। বাট ইয়েট ইনডিড দ্য স্মলার ইজ হিজ ডটার, স্মলার মানে ছোটজন। স্যার আমাদের বই এখানে টলার আছে টলার তো হওয়ার কথাই না, টলার তো স্যার, এই যে রামবিলালের বইটা। হতে পারে, আমি তো ঠিক খেয়াল করি না। সেনের বই আছে কারো কাছে? সেনের আছে? স্যার শিখা লেজার আছে। সেনে কি 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 দেওয়া আছে? লেজার, লেজার মানে স্মলার। লেজার। হ্যাঁ, লেজার মানে স্মলার। হ্যাঁ, তাহলে তোমার রামটাতে একটু মিস্টেক আছে। হ্যাঁ, স্যার কিন্তু স্যার টেক্সট বইয়ে স্যার টপ স্মলার দেওয়া আছে। বুঝলাম না। স্যার প্যারা মূলত যে টেক্সট বইটা পাওয়া যায় বাজারে সেখানে স্মলার দেওয়া আছে। এটা তো স্যার হয়তো বা এখানে স্যার প্যারাফ্রেজ আবার দেওয়া আছে, দ্য শর্টার অফ দ্য টু ইন হাইট ইজ হিজ ডটার। হ্যাঁ, তাহলে ওটাই হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, তারপর হচ্ছে দ্য আদার ইজ ডটার টু দ্য ব্যানিস ডিউক, আর অন্যজন হচ্ছে ব্যানিস ডিউকে। তাহলে দ্য আদার, তাহলে কোনটা বোঝাচ্ছে বুঝতে পারছো? দ্য আদার ইজ ডটার টু দ্য ব্যানিস ডিউক। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে সিনিয়র রোজালিনকে বোঝাচ্ছে, তো সিনিয়র ডটার ডিউক সিনিয়রের। আচ্ছা, তাহলে আমি কোথা থেকে পড়া শুরু করব? স্যার আর এক টু তে শুরু করে আমি কেউ তো অ্যাক্ট ইয়ার সবগুলো পড়তে বলেছিলাম, তাই না? জি স্যার। ওয়ানের পুরো সবগুলো সিন কিন্তু আমি পড়তে পেরেছি এবং অনেক কয়েকদিন ছুটিও গেল। তাহলে এর ভিতরে আমি আশা করি যে তোমরা পড়েছো, কারণ প্যারাফ্রেজ আছে, প্যারাফ্রেজ দিয়েও পড়ে ফেললে সহজ লাগবে। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে একটু বলো এখনই। হ্যাঁ, একটু বলে ফেলো। স্যার পড়েছি, কিন্তু আপনি মানে পড়াইলে ওইটা মাথায় ভালো থাকে, যদি পড়াইতেন তাহলে ভালো হইতো। না, পড়ছি ওইভাবে পড়াতে যদিও। গেলে সময় পাওয়া মুশকিল, ঠিক আছে? তো একটু বারবার পড়ে একটু বোঝা নাও। হ্যাঁ, যদি কোথাও না সমস্যা থাকে বুঝলে স্যারের পূর্বের ক্লাস ইউটিউবে দেওয়া আছে, ওটা দেখেও করতে পারো। আচ্ছা, যদি সম্ভব হয় তাহলে আগের ক্লাসটা একটু তাহলে শেয়ার করে দিও গ্রুপে। আচ্ছা স্যার। আচ্ছা, মানে আমি চাচ্ছি, কারণ এই গল্পটা একটু বড় তো দেখাচ্ছে, আমি একটু এড়িয়ে এড়িয়ে যাই, অনেক সময় লাগবে। এই জন্য দেখাচ্ছে অনেক কিছুই প্রয়োজন আছে যেগুলো আমাদের পড়ার দরকারও নাই। তারপরে এখানে কিছু গুরুত্বপূর্ণ টপিক ছিল, বিশেষ করে তোমার আমরা দেখি অ্যাক্ট 2-তে আমি যাই। ডিউক ফেডরিকের সাথে যে রোজালিন্ডের কথা, তাই না? এটা তো ভালো করে পড়েছো, পড়োনি? ডিউক ফেডরিক তাকে যে চলে যেতে বলতেছে, এখানে থাকা যাবে না। হ্যাঁ, এই ব্যাপারগুলো। তারপর সিলিয়া তার বাপের প্রতি কেমন আচরণ করলো, বা রোজালিন্ডের প্রতি কেমন আগ্রহী, এই জায়গাগুলো। তারপরে হচ্ছে দুইজন যে পালিয়ে যেতে চাইলো বা পালিয়ে যাবে বলে যে প্ল্যান করলো, তাই না? প্ল্যান তো করেছে নাকি? কিভাবে তারা যাবে, কে কি নাম গ্রহণ করবে, কাকে সাথে নিবে তারা? টাস্টনকে সাথে নিবে, তাই না? এবং কিছু কিছু লাইন আছে, যেমন বিউটি প্রভোক থিপস সোনার দ্যান গোল্ড, এই জাতীয় কিছু লাইন ইউজ করেছে, যে একটু কোটেশন হিসাবে রাখতে হবে। এবং রোজালিন কি চেহারা গ্রহণ করবে, তাই তো? সে কি ছেলে সাজবে না মেয়ে সাজবে নাকি? এই যা দেখো বলছে কি, যে রোজালিন সাজবে কি গ্যানিমেড, না? এই যে গ্যানিমেডের চরিত্র নিচ্ছে। আর গ্যানিমেডটাকে এ হচ্ছে জোব বা জুনো, যে হচ্ছে গড, তাই তো? সেই তার যে পেজ তো আমরা বুঝি, তাই না? চষার কারণ পেজের কাজ করেছিল, মনে আছে? পেজ মানে কি অ্যাসিস্ট্যান্ট, না? হ্যাঁ, সেই অ্যাসিস্ট্যান্টের গ্যানিমেড যে চেহারা, সেটা সে সাজবে বলে হচ্ছে। হ্যাঁ, সে সাজবে। হ্যাঁ, তাহলে এই যে দেখো, এ হচ্ছে কি আমাদের, এ মনে করা হচ্ছে রোজালিন। এটা হচ্ছে কি রোজালিন নাকি? হ্যাঁ, দেখো এই যে বর্ষা হাতে। হ্যাঁ, আর এটা হচ্ছে কি সিলিয়া কি নাম নিয়েছে? অ্যালেনা নাম নিয়েছে, তাই না? এগুলো একটু খেয়াল হয়ে যায়, নো লঙ্গার সিলিয়া বাট অ্যালেনা। হ্যাঁ, অ্যালেনা নামগুলো একটু খেয়াল করবা। আচ্ছা, তাহলে এই হলো আমাদের মোটামুটি অ্যাক্ট 1 শেষ। তাহলে অ্যাক্ট 1-এ আমরা বেশ কিছু বিষয় ইন্ট্রোডিউসড হয়েছি। এখন আমরা অ্যাক্ট 2-তে চলে যাব।
অ্যাক্ট 2 এ আমরা একদম কোথায় যাব? পুরো দ্য ফরেস্ট অফ আর্ডেনে চলে যাব। হ্যাঁ, ক্যামেরা এখন ঘুরে ফরেস্ট অফ আর্ডেনে যাব। আমরা কি ফরেস্ট অফ আর্ডেনে এর আগে কখনো গেছি? এই প্রথম যাব? এই প্রথম যাব। হ্যাঁ, এই প্রথম যাব। তাহলে এটুকুর মধ্যে দেখানো হবে যে আসলে আমরা ডিউক সিনিয়রের সাথে যে আরও অনেকে গেছে, তাহলে তারা কিভাবে আছে, কিভাবে তারা জীবনযাপন করতেছে ওখানে, সেটা এখানে দেখানো হবে। হ্যাঁ, আচ্ছা, তা বলছে ডিউক সিনিয়র। প্রথমে কথা হচ্ছে কি ডিউক সিনিয়র, দেখো এটা হচ্ছে কোথায়? ডিউক সিনিয়র, সাথে রয়েছে অ্যামিয়েন্স, 2 or 3 লর্ডস লাইক ফরেস্টার। ফরেস্টার মানে কি? বনবাস, তাই তো, বাসী, যেটা বনে বসবাস করে, জীবনযাপন করে, তাদের মতো করেই তারা আছে ওখানে। তাহলে প্রথমে হচ্ছে ডিউক সিনিয়র। ডিউক সিনিয়র বলতেছে, নাও মাই কোমেটস। কোমেটস মানে কি? আমার সহকর্মী, সহযোগীরা নাকি? হ্যাঁ, অ্যান্ড ব্রাদার্স ইন এক্সাইল। তাহলে আমার কোমেটস অ্যান্ড ব্রাদার্স, যারা তোমরা আমার সাথে এক্সাইলে আছো, এই বনবাসে আছো, হ্যাথ নট ওল্ড কাস্টম মেড দিস লাইফ মোর সুইট। তোমাদের কাছে কি মনে হচ্ছে না যে এই যে আমাদের জীবন, হ্যাঁ, সেই ওল্ড কাস্টম মানে কি? সেই আগে যেমন করে মানুষ বসবাস করতো, বনে বাজারে বসবাস করতো, গুহাতে বসবাস করতো, তাই না? সেটা কি আমরা এখন সেই জীবন যাপন করতেছি, বনের ভিতর বাড়ি বানিয়ে, খড়কুটা দিয়ে, কাঠটোট দিয়ে বাড়ি বানিয়ে আমরা এখানে বসবাস করছি। তাহলে এই যে ওল্ড লাইফস্টাইল, এটা কি অনেক সুইট না? দেন দ্যাট অফ পেইন্টেড পম। পেইন্টেড পম বলতে কি কি বোঝায়? শহরের এই যে চাকচিক্য, তাই না? শহরের যে চাকচিক্য, শহরের যে মিথ্যা, হ্যাঁ, যে সাজসজ্জা, এর থেকে কি এই আমাদের সেই আগেকার মতো, হ্যাঁ, প্রাচীনকালের মতো মানুষের যে জীবনযাপন ছিল, তেমন জীবনযাপন কি অনেক বেশি মজার না? হ্যাঁ, তারপর বলছে আর নট দিস উডস মোর ফ্রি ফ্রম পেরিল দ্যান দ্য এনভায়াস কোর্ট। বলছে এই যে উডস, উডস মানে কি? এই যে বন, এই বন কি মানে এনভায়াস মানে কি? এনভায়াস বলতে কি কি বোঝায় বলো? উদ্বিগ্ন। এনভায়াস মানে কি? ঈর্ষাপরায়ণ, হিংসা বিদ্বেষপূর্ণ, তাই না? যে কোর্ট, যে শহরের যে যে আমার যে রাজদরবার, যেখানে সব সময় মানুষকে কি করে? একজন আর একজনের ধান্দায় থাকে। হ্যাঁ, কিভাবে অন্যের মানে কি বলে, অন্যকে চিট করে স্বার্থ উদ্ধার করা যায়। তাই সেই ইনভায়াস কোর্ট থেকে এই বন ভালো না? কারণ এই বনে অনেক পেরিল নেই। বলছে এই বন কি? ফ্রি ফ্রম পেরিল। পেরিল মানে কি? অনেক কষ্ট, দুঃখ, জরা জীর্ণ থেকে মুক্ত এই উড। অতএব এই উডই ভালো না? প্রশ্ন করতেছে। হেয়ার ফিল উই নট দ্য পেনাল্টি অফ অ্যাডাম। এখানে কি আমরা অ্যাডামের পেনাল্টি ইউজ করছি না? অ্যাডামের পেনাল্টি কি? অ্যাডামকে, হু ইজ দ্য অ্যাডাম? দ্য ফার্স্ট ম্যান। হ্যাঁ, সে অ্যাডাম অ্যান্ড ইভ, তাই তো? সেই অ্যাডাম অ্যান্ড ইভ, যে অ্যাডাম এর অপরাধের কারণে আজকে আমাদের শাস্তি বহন করতে হচ্ছে। তা না হলে আমরা কোথায় থাকতাম? স্বর্গে থাকতাম নাকি? হ্যাঁ, আমরা সেই গডের কাছে থাকতাম। কিন্তু অ্যাডাম এবং ইভ তাদের শাস্তির জন্য আজকে পৃথিবীতে, আর পৃথিবীতে এসে যে বনের বাজারে ঘুরে বেড়ানো লাগতেছে। তাহলে ওদের পেনাল্টিটা আমরাও ফিল করতেছি। কারণ কি? অ্যাডামকেও কি করা হয়েছিল? ওই যে স্বর্গ থেকে বিতাড়িত করে এরকম বনে বাজারে পাঠানো হয়েছিল। তা ও যে পেনাল্টি ভোগ করেছিল, ওই পেনাল্টি আমরাও ফিল করতেছি এখন, যে কত কঠিন। হ্যাঁ, দ্য সিজনস ডিফারেন্স, আর ঋতুর যে পার্থক্য, কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো বৃষ্টি, বর্ষা। হ্যাঁ, এছাড়াও দেখো অ্যাজ দ্য আইসি ফ্যাং। ফ্যাং মানে কি? বিষ দাঁত, তাই তো? তাহলে কি হচ্ছে? আইসি ফ্যাং মানে কি হচ্ছে? যে ঠান্ডার যে শীতের যে কামড়। অ্যান্ড দ্য চার্লিশ চাইডিং অফ দ্য উইন্টার্স উইন্ড, এবং শীতকালীন যে ঠান্ডা বাতাস, সেই ঠান্ডা বাতাসের যে তীব্র জ্বালা, এই সব কিছু জ্বালা কেমন? বলছে হোয়েন ইট বাইটস, যখন এটা আমার শরীরে কামড় দেয়। কে কামড় দেয়? সাপে না ঠান্ডা বাতাস বা শীত? ঠান্ডা বাতাস। হ্যাঁ, তাহলে ঠান্ডা বাতাস, শীত যখন আমার শরীরের উপর দিয়ে বয়ে যায়, ব্লোজ আপন মাই বডি, বলছে আমার শরীরের উপর দিয়ে যখন এই ঠান্ডা বাতাস বয়ে যায়, ইভেন টিল আই সিঙ্ক উইথ কোল্ড, যদিও আমি কি হয়ে যায়? ঠান্ডায় পুরো কুচড়ে যায়, জড়ে যায়। হ্যাঁ, আমরা করি কি? ঠান্ডা হয়ে গেলে জড়িয়ে যায় না, একদম নিজেকে গুটিয়ে রাখি, নিজেকে একটু গরম রাখার জন্য। তখনও কী করি? তাহলে কি হচ্ছে? এই যে ঋতুভিত্তিক প্রাকৃতিক পরিবেশে আমরা কষ্ট পাই, কিন্তু কষ্ট পাইলেও আই স্মাইল, আমি কিন্তু মনের কষ্ট পাই না। শরীরের উপর দিয়ে কষ্ট গেলেও আমি মনের কষ্ট পাই না। তাই জন্য কী করি? আমি হাসি এবং বলি
দেয়ার ইজ নো ফ্ল্যাটারি, অন্তত এই বনে কোনো ফ্ল্যাটারি নেই, কেউ তো আমাকে সে তোষামোদি করতেছে না। বন যেমন বাস্তব, সেই বাস্তব আমাকে দেখিয়ে দিচ্ছে যে আসলেই বাস্তবতা এই জিনিস। ঠান্ডার সময় এরকম হয়, গরমের সময় এরকম হয়, তা গরম ঠান্ডা কি আমার সাথে কি তোষামোদি করতেছে? হ্যাঁ বলো, নাকি দিস আর দ্য কাউন্সিলর্স, বরং তারা কাউন্সিলরের মতো। থেকেও এক ধরনের শান্তি স্যার। তোমাদের এত সাউন্ড হচ্ছে কেন বলো তো? তোমরা যখন ইয়া করো তখন নাড়ানাড়ি করো নাকি বেশি কিছু, এদিক ওদিক এত সাউন্ড হয় কেন? হ্যাঁ স্যার এটা মূলত ফ্যানের বাতাসের কারণে বেশি সাউন্ড হয়। হ্যাঁ, একটু যাদের সাউন্ড আসতেছে তারা একটু মিউট রাখবা। আর অনেকের মনে হয় যেন যখন আনমিউট করো তখন মনে হয় যে আশেপাশে মনে হয় কোনো মারামারি চলতেছে। হ্যাঁ এরকম হচ্ছে। হ্যাঁ। আচ্ছা যাই হোক, তাই বলতেছে দেখো, দেয়ার ইজ নো ফ্ল্যাটারি, বলছে কোনো ফ্ল্যাটারি নেই। দিজ আর কাউন্সিলার্স, বরং এই ঋতুগুলো, এই ঠান্ডা বাতাস, এই বরফের যে তীব্রতা, ঠান্ডা তীব্রতা, এগুলো সবই কি কাউন্সিলর হিসেবে আমাকে পরামর্শ দেয় এবং বোঝায়, দ্যাট ফিলিংলি পারসুয়েড মি হোয়াট আই এম, আসলে আমি যে মানুষ, আমি যে কে, তাই ঋতু আমাকে বলে দেয়। কিন্তু কোর্টের মানুষেরা কেমন ছিল? সামনে সামনে তোষামোদি, পিছনে পিছনে কি হিংসা। শহরে নগরে এরকম না মানুষ অধিকাংশই প্রশংসায় ভাসিয়ে দেয়। হ্যাঁ, এই যে আমাদের সরকার পতন হলো, নাকি সরকারের কি প্রশংসা করেনি মানুষজন? বলো তো। বঙ্গবন্ধুর হ্যাঁ মূর্তি বানিয়ে পাল্লাপাল্লি শুরু হয়ে গেল, প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কে কত বড় মূর্তি বানাতে পারে, নাকি স্ট্যাচু বানাতে পারে, মুরাল বানাতে পারে। এমনও হয়েছে যে আওয়ামী লীগের প্রতীক হচ্ছে কি নৌকা, তা সরকারি অফিসে কি কোনো রাজনৈতিক দলের প্রতীক থাকতে পারে বলো? সরকারি দলে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন, এমনকি পুলিশ লাইন পর্যন্ত তারা কি করছে, সুন্দর করে স্টিল দিয়ে হ্যাঁ নৌকা বানিয়ে রাখছে। এগুলো কি তোষামোদি না? তাহলে যদি এতই ভালোবাসতা, তাহলে সরকার পতনের সময় কেন সরকারের প্রতি তোমরা অনুগ্রহ দেখালা না বলো? এগুলো ছিল কি সবই তোষামোদি। তারা বুঝতে দেয়নি শেখ হাসিনাকে, তাদের দলকে, যে আসলে তোমরা কি। তারা তোষামোদে তাদেরকে ঢেকে রাখছিল। কিন্তু ঋতু, কিন্তু এই যে ক্ষুধা আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমরা আসলে কি, আমাদের ক্ষুধা আছে। গরিব মানুষ দেখেন না স্যার, গরু নিয়ে এই যে গরু দিব উপহার। হ্যাঁ হ্যাঁ, ওই কত কিছু বললামই তো, সবই হচ্ছে কি দেখলে পারে হাসি লাগে যে আমরা কত তোষামোদি হতে পারি। হ্যাঁ, তাই বলছে কিন্তু শহরে এইগুলো থাকলেও বনে এগুলো নাই, বনে বাস্তবতা রয়েছে। তাই তো এখানে ঠান্ডা লাগলে ঠান্ডা, গরম লাগলে গরম, ঝড় উঠলে ঝড়, এখানে কেউ তোমাকে এসে তোষামোদি করবে না, বরং এই জীবনটাই তার জন্য ভালো বলা হচ্ছে। অতএব বলছে কি, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। অতএব অ্যাডভার্সিটির এই যে ব্যবহার, এই যে ভাই আমাকে বিতাড়িত করেছে, আজকে যে আমি একটা প্রতিকূল পরিবেশে আছি, এটা আমার কাছে খুব একটা খারাপ লাগছে না, বরং সুইটই লাগতেছে, ভালোই লাগতেছে এখানকার পরিবেশটা। কারণ আমি একদম উন্মুক্ত, আমার কোনো টেনশন নেই, আমার কোনো চিন্তা নেই, আমার হারানোর কোনো ভয় নেই। ঠিক আছে তো? তাই বলছে হুইচ লাইক দ্য টোড আগলি অ্যান্ড ভেনোমাস, বলতেছে এই যে অ্যাডভার্সিটিটা, এই যে প্রতিকূল পরিবেশটা, এই পরিবেশটা হচ্ছে ওই সাপের মতো, তাই তো ওই কীটের মতো, যে দেখতে আগলি, যে দেখতে বিষাক্ত, যদিও ইয়েট, দেখো ওয়ার্স ইয়েট আ প্রেশিয়াস জুয়েল ইন ইজ হেড, তারপরও তার মাথার উপর কি আছে? মুক্ত আছে, দামি কি আছে? জুয়েল আছে। আছে না কিছু কিছু সাপ আছে না? জি স্যার আছে। বলা হয়ে থাকে যে তার মাথায় নাকি মণিমুক্তা থাকে, কিন্তু খুব বিষাক্ত হয়ে থাকে ওই সাপগুলো। তাহলে বিষাক্ত, তাহলে এই বলছে পরিবেশটা বিষাক্ত আমার কাছে হলেও আসলে এর মাথার উপরেও যেমন মণি থাকে, তো এই বিষাক্ত পরিবেশেও আমি যেন মণি খুঁজে পাচ্ছি। হ্যাঁ, এখানে যেন আমি কোনো একটা পজিটিভ পরিবেশ খুঁজে পাচ্ছি। অতএব অ্যান্ড দিস আওয়ার লাইফ এক্সেম্পট ফ্রম পাবলিক হন্ট। আর পাবলিক কি? রাজ দরবারে সবসময় জনগণ আসতেই থাকে। হ্যাঁ, এর সমস্যা তার সমস্যা, কত সমস্যা নিয়ে মানুষজন আসতো আগে। হ্যাঁ, কিন্তু এখন আপাতত এক্সেম্পট, ওগুলো থেকে আমি মুক্ত। হ্যাঁ, হইচই দাঙ্গা হাঙ্গামা এগুলো থেকে আমি মুক্ত হয়ে করে কি, ফাইন টাংস ইন ট্রিজ, আমি যেন গাছের মধ্যে কথা শুনতে পাই। টাং মানে কিন্তু জিহ্বা, কিন্তু আমরা এখানে জিভ না বুঝে বলবো কি কথা। গাছ যেন আমার সাথে কথা বলে। বুকস ইন দ্য রানিং ব্রুকস, আর এই যে বয়ে যাওয়া ঝর্ণার ভিতরে বা খাল বা নদীর ভিতরে আমি যেন বই খুঁজে পাই, মানে পড়ার জিনিস পাই। হ্যাঁ, মানে উপমা খুঁজে পাই, তাই না? অনেক উপমা আমরা দিই না, অনেক সময় উপমা দিই না, যে মনে করো আজকে আবহাওয়া খুব খারাপ, আবহাওয়া খুবই খারাপ, মনে করো যে আবহাওয়া একদম অন্ধকার, সূর্য নেই, মেঘে ঢেকে গেছে। তা হঠাৎ করে যদি আমি কষ্ট পাই, তখন কি মনে হয়? যে আমার কষ্টে মনে হয় প্রকৃতি মনে হয় কষ্ট পাচ্ছে, নাকি আমার কষ্টে প্রকৃতি কষ্ট পাচ্ছে।
এরকমভাবে প্রকৃতির মধ্যেই নিজের মতো করে অনেক কিছুই আমরা খুঁজে পাই। তাই বলছে ফাইন্ড টাংস ইন দ্য ট্রিজ, বুকস ইন দ্য রানিং ব্রুকস, সারমন ইন দ্য স্টোন। স্টোনগুলো যেন আমাকে সারমন দেয়। সারমন মানে বুঝো তো ধর্মীয় প্রচার নাকি? তাহলে স্টোন কোনোদিন কথা বলে? স্টোন থেকে কি সাউন্ড আসে? না স্যার। কিন্তু তারপরেও ডিউক সিনিয়রের কাছে মনে হচ্ছে স্টোনের ভিতর থেকেও আমি যেন জীবনমূলক কি নৈতিক শিক্ষা যেন আমি স্টোন থেকেও পাই। অ্যান্ড গুড ইন এভরিথিং, এবং সব কিছুর মধ্যে আমি ভালো কিছু খুঁজে পাচ্ছি। ঠিক আছে, সব কিছুর মধ্যে যেন আমি ভালো কিছু পাচ্ছি। হ্যাঁ, অতএব এখানে খারাপ কিচ্ছু নাই। প্রকৃতির মধ্যে এই যে এত কিছু সমস্যা থাকলেও এই কোনো কিছু আমার সমস্যা বলে মনে হয় না। এবার বলছে অ্যামিয়েন্স বলতেছে আই উড নট চেঞ্জ ইট। বলছে যে পরিবেশ পেয়েছি এই পরিবেশ আমি আর চেঞ্জ করবো না। হ্যাপি ইজ ইয়োর গ্রেস। হ্যাঁ, আপনি আমাকে যে সাথে করে নিয়ে এসেছেন এই জন্য সত্যি আমি খুবই খুশি। দ্যাট ক্যান ট্রান্সলেট দ্য স্টাবর্নেস অফ ফরচুন ইনটু সো কোয়াইট অ্যান্ড সো সুইট আ স্টাইল। কারণ এই যে জীবন, এই জীবনটা আমাদের জীবনটাকে কি মানে কেমন করতে পারে? দ্য স্টাবর্নেস অফ ফরচুনকে, আমাদের যে ভাগ্য, হ্যাঁ ভাগ্যের যে মানে কি বলবো বাধা বিপত্তি, এইগুলো বাদ দিয়ে আমাদের জীবনটা আরও বেশি কোয়াইট এবং সুইট হয়ে ওঠে। মানে আমাদের জীবনটা কেমন হয়ে যায়? অনেক শান্ত, অনেক নীরব হয়ে যায়। এই যে শহরে আমরা খুব তাড়াহুড়োর মধ্যে আছি না, বলো খুব তাড়াহুড়োর মধ্যে না? এই যে তোমরা পড়াশোনা করতেছো, তাড়াহুড়োর ভিতরে আছো, এই পড়ে শেষ করতে হবে, ওই করতে হবে, তা করতে হবে, কত তাড়াহুড়ো। কিন্তু যদি তুমি সবসময় একটা কম্পিটিশন, হ্যাঁ, কিন্তু যদি সব কিছু বাদ দিয়ে আমরা বনে গিয়ে বসবাস করি তখন কি আর কোনো কিছুর প্রয়োজন হবে? যে না পড়াশোনা করে এটা করতে হবে, জাস্ট খাওয়া দাওয়া আর ঘুম, যেমন আগের মানুষ ছিল, তাই না? যারা কৃষিকাজ করতেছো তারা অন্তত রাতে ঘুমাতে পারতো। রাতে ঘুমাতে পারতো কেমন? সারাদিন মাঠে কাজ করে এসে রাতে তার কোনো টেনশন নাই, আছে আর রাতে ঘুম। আর আমরা কি কি করতেছি? রাত 12টা 1টা 3টা পর্যন্ত পড়তেছি নাকি? প্রতিযোগিতা, পড়াশোনা করতে হবে, চাকরি করতে হবে, এই যে জি স্যার। এইগুলো আমাদের জীবনকে কেমন জানি ভিতর থেকে এক ধরনের মানে শান্ত ভাবটাকে দূরীভূত করে আমাদেরকে উত্তেজিত করে রেখেছে। রাতে ঘুম হয় না, হ্যাঁ পড়তে হবে, এই করতে হবে, সেই করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, চাকরি পেতে হবে, হ্যাঁ অনেক টাকা ইনকাম করতে হবে, কত কিছু, কত তাড়াহুড়ো। এই সব কিছুই বনে বাজারে গেলে অন্তত এগুলো থাকে না। তাই বলছে কত জীবনটা এখন শান্ত হয়ে গেছে, জীবনটা কত সুইট হয়ে গেছে। হ্যাঁ, স্টাইল মানে একটা ফ্যাশন বা ওয়েতে আমরা জীবনযাপন করতেছি, এটা অতএব অ্যামিয়েন্স বলতেছে আমি এই জীবনটাকে আর চেঞ্জ করবো না, আমি এখানে থেকেই যাব। হ্যাঁ, এবার ডিউক বলতেছে কি, আচ্ছা ভেরি গুড, কাম শ্যাল উই গো, খুব ভালো কথা, চলো এবার আমরা যাই। গিয়ে কি করি? অ্যান্ড কিল আস ভেনিসন। ভেনিসন বুঝো? হোয়াট ইজ ভেনিসন? পশু শিকার করা। হ্যাঁ, ভেনিসন বলতে পশু শিকার করা। শিকার করা। হরিণ। ভেনিসন বলতে মেনলি বোঝা হচ্ছে মিট ফ্রম আ ডিয়ার। হরিণের মাংসকে ভেনিসন বলা হয়, ঠিক আছে তো? তাই ভেনিসনে যাওয়া মানে বুঝতে হবে যে হরিণ শিকার করতে যাওয়া বোঝাচ্ছে এখানে, ঠিক আছে? তা চলো আমরা কিল আস ভেনিসন মানে কি? হরিণ শিকার করি, চলো যাই, মানে আমাদের তো খাবার সংগ্রহ করতে হবে, তাই না? অ্যান্ড ইয়েট ইট ইয়ার্কস মি দ্য পোর ড্যাপেলড ফুলস। বলছে তারপরও এই হতভাগা এই ড্যাপেলড ফুলসগুলোর প্রতি আমার খুব মায়া লাগে। হ্যাঁ, কি কষ্ট হয়। কাদেরকে বোঝাচ্ছে? ফুল বলতে কাদেরকে বোঝানো হচ্ছে বলো তো? হরিণদেরকে, তাই না? ড্যাপেলড কেন বলা হচ্ছে? ড্যাপেলড ফুলস মানে এই যে সুন্দর চেহারা সুরত, হ্যাঁ সুন্দর পোশাক পরিহিত, মানে তাদের হরিণ দেখতে তাদের উপরের যে চামড়া বা হচ্ছে লোম দেখতে সুন্দর না, এটাকে বোঝাতে পারবো। বলছে এই যে সুন্দর হরিণগুলোকে তিনি বলতেছেন কি ফুল। কারণ তাদেরকে ফুল কেন বলা হচ্ছে? কারণ তো তারা তো বোকার মতো, তাদের তো জ্ঞান ট্যান নেই, হ্যাঁ, কারণ তারা হতভাগা বোকা। কারণ দেখো তাদের এলাকাতে এসেই আমরা তাদেরকে হত্যা করছি, ঠিক অনেকটা সেই হোয়াইট পিপলদের মতো হয়ে গেল না? এখানে কি এক ধরনের আছে না, সেন্স আছে না, ইম্পেরিয়ালিস্টিক সেন্স। হ্যাঁ, যে বিং নেটিভ বার্গার্স অফ দিস ডেজার্ট সিটি। বার্গার্স মানে কি? সিটিজেন্স। হ্যাঁ, বার্গার্স মানে কি? সিটিজেন্স অর ইনহ্যাবিটেন্টস, তাই তো? যে তারা এই ডিজার্ট সিটি মানে কি? শহরকে বোঝানো হচ্ছে না বনকেই বোঝানো হচ্ছে এখানে? বনকে। ডেজার্ট সিটি মানে বনকে বোঝানো, তাই তো? এই বনের নেটিভ বার্গার্স হওয়া সত্ত্বেও, নেটিভ সিটিজেন হওয়া সত্ত্বেও দেখো কি করছে? শুড ইন দেয়ার ওন কনফাইন্স উইথ ফর্কড হেডস। ফর্ক হেডস মানে কি? তাদের যে শিং বোঝায়, হ্যাঁ, শিংয়ে তারা কনফাইন হয়ে যায়, মানে কি আটকে যায়।
তাহলে শুড ইন দেয়ার ওন কনফাইন্স উইথ ফর্কড হেড, তাদের যে শিং রয়েছে বড় বড়, হ্যাঁ, সেই শিংয়ের কারণে তারা কি হয়ে যায়, আটকে পড়ে সহজেই ধরা পড়ে। ধরা পড়ার কারণে কি হয়, হ্যাভ দেয়ার রাউন্ড হর্নস গড, তাতে কি হয়, তাদের যে গোল পেট, এই ভুঁড়িটাকে আমরা ফুটা করে দিই। মানে কি, হরিণ যখন বনে দৌড়ে যায় দেখা যাবে ওই শিং গিয়ে কি করছে, তাদেরকে লতা পাতায় বাঁধিয়ে দিয়েছে। এই বাঁধিয়ে দেওয়ার কারণে তারা আর পালাতে পারে না, আর অমনি গিয়ে তাদের ভুঁড়িতে আমরা কি করি, গড় করে দিই। গড় মানে বুঝো তো, গোর্ড মানে কি, ফুটা করে দেওয়া, আঘাত করা, ক্ষত করা, করে তাকে আমরা হত্যা করি। ছিদ্র করা। হ্যাঁ, তাহলে তারা হচ্ছে কি এখানে ক্ষতির শিকার হচ্ছে। তাই এবার ফার্স্ট লর্ড বলতেছে, সত্যি ইনডিড মাই লর্ড, আপনি ঠিক কথাই বলেছেন। দ্য মেলানকলি জ্যাকিউস গ্রিপস অ্যাট দ্যাট, আমাদের যে জ্যাক্স আছে না, ও আবার এই যে আপনি এই কাজগুলো যে করেন, এই কাজগুলোতে সে খুব কষ্ট পায়। দেখো জ্যাক্সকে কি দেওয়া হয়েছে অ্যাডজেক্টিভ, মেলানকলি। মেলানকলি মানে কি, সবসময় চুপচাপ গম্ভীর, তাই তো, এবং মানে সবসময় যেন কষ্টের ভিতরে আছে, স্যাড, দুঃখী ভাব। তাই বলছে আমাদের মেলানকলি জ্যাক্সও এই আপনি যে হরিণ টরিণ শিকার করেন না, এটাতে সে খুব কষ্ট পায়। এবং সে বলেছে কি, ইন দ্যাট কাইন্ড, এই যে হরিণ শিকার করার কারণে সে বলেছে যে সুয়ের্স, সে মানে খুব জোর দিয়ে বলেছে যে ইউ ডু মোর ইউজার দ্যান ডাথ ইউর ব্রাদার দ্যাট হ্যাভ ব্যানিশড ইউ। সে আপনাকে বলেছে কি জানেন, যে আপনি নাকি আপনার যে ভাই আপনাকে তার রাজ্য থেকে বিতাড়িত করেছে, তার থেকে আপনি বরং আরও বেশি ইউজারপার, তাই তো, এক্সপ্লয়েটার, আরও বেশি অত্যাচারী, কারণ আপনি এই হরিণগুলোকে নষ্ট করতেছেন, হরিণগুলোকে কষ্ট দিচ্ছেন, তাদের জগতে এসে আপনি তাদেরকে হত্যা করতেছেন। তাহলে কি আপনার ভাইয়ের থেকে আপনি আরও বেশি ইউজার পান না? বলো। টুডে মাই লর্ড অফ অ্যামিয়েন্স অ্যান্ড মাইসেলফ, বলছে আজকে অ্যামিয়েন্স এবং আমি, ডিড স্টিল বিহাইন্ড হিম, আমরা গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে তার পিছন পিছন গিয়েছিলাম। কার পিছন পিছনে? স্টিল বিহাইন্ড হিম মানে কি, পিছনে পিছনে যাওয়া। হিম বলতে হ্যাঁ, অ্যাজ হি লে অ্যালং আন্ডার অ্যান ওক, কারণ সে একটা ওক ট্রিয়ের নিচে শুয়েছিল, একা একা যখন শুয়েছিল আমরা পিছন পিছন গিয়েছিলাম দেখার জন্য যে সে কি করে দেখি তো। বলতেছে হুজ এন্টিক রুট পিপস আউট আপন দ্য ব্রুক, বলছে ওই যখন একটা খাল মতো আছে, ব্রুক মানে একটা খাল মতো আছে যেখান দিয়ে পানি বয়ে যাচ্ছে, ওই পানিতে যে এন্টিক রুট মানে কি, ওই যে ওক ট্রি আছে, ওক ট্রিয়ের যে রুটগুলো বের হয়ে পানির ভিতরে চলে গেছে না, মানে একটা জায়গার কথা বলা হচ্ছে, ওই জায়গাতে দেখবা যে অনেক সময় বনের ভিতরে আছে না, যে কিছু কিছু গাছ আছে, যেমন হচ্ছে বট গাছ হতে পারে বা অন্যান্য গাছ আছে যার শিকড়গুলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে থাকে না, অনেক পুরনো গাছ যার শিকড়গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। বলছে ওই যে শিকড় ছড়ানো যে গাছগুলো আছে, ওক ট্রি আছে, ওই ওক ট্রিয়ের কাছে ও যে শুয়েছিল সেটা আমরা দেখেছিলাম। দ্যাট ব্রলস অ্যালং দিস উড, বলতে যে ব্রুকটা বা যে নদীটা বা যে খালটা এই বনের ভিতর দিয়ে বয়ে গেছে, ওই খালের পাশে তাকে আমরা ওক ট্রিয়ের কাছে শুয়ে থাকতে দেখছি, যেখানে বসে বসে সে কি করছিল দেখো। টু দ্য হুইস প্লেস মানে যে জায়গাতে আপর সিকুয়েস্টার স্ট্যাগ, সিকুয়েস্টার মানে কি, মানে বিচ্ছিন্ন হয়ে পড়া, স্ট্যাগ মানে হরিণ, একটা হতভাগা হরিণ যে দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল, একটা হরিণ করছিল কি, দ্যাট ফ্রম দ্য হান্টার্স এইম হ্যাড টেকেন আ হার্ট, যে হরিণটা কোনো একটা শিকারীর কাছ থেকে আঘাত পেয়ে সে এই নদীর কাছে এসেছে বা খালের কাছে এসেছে, ডিড কাম টু ল্যাঙ্গুইশ, একটু কষ্ট করার জন্য, হ্যাঁ, মানে নিজের কান্নাটাকে ব্যথাটাকে প্রকাশ করার জন্য এই হরিণটা যখন এই বনের কাছে এসেছে। তাহলে কি দাঁড়ালো, যে এখানে একটা হরিণ শিকারীর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে সে দৌড়ে পালিয়ে এসে এই নদীর কাছে এসেছে, আর অন্যান্য হরিণগুলো হয়তো পালিয়ে গেছে, সে একাকী হয়ে গেছে নাকি। এই এমন একটা হরিণের দেখা পেয়ে দেখো, অ্যান্ড ইনডিড মাই লর্ড দ্য রেস্ট অ্যানিমেল হিপস ফোর্থ সাস গ্রন্স, হিপস ফোর্থ মানে কি সৃষ্টি করা, চিৎকার করে ওঠে, গ্রন্ট মানে কি চিৎকার, বলতেছে এবং হরিণটা, আমরা তখন দেখছিলাম যে হরিণটা বা ওই অ্যানিমেলটা এমনভাবে চিৎকার করছিল যে দ্যাট দেয়ার ডিসচার্জ ডিস্ট্রেস হিজ লেদান কোট, যে তার গা থেকে বা শরীর থেকে যে রক্ত বার হচ্ছিল, ডিসচার্জ মানে কি রক্ত, যে রক্ত বার হচ্ছিল সে রক্ত কি হচ্ছিল, স্ট্রেস হিজ লেদান কোট, তার যে, একটু মিউট রাখো, তার যে লিদেন মানে কি, লেদান মানে বুঝো তো,
তার যে লোমশ, যে শরীর, কোট মানে কি? কোট মানে পোশাক। এই পোশাক বলতে কি আসলে হরিণ কোনো পোশাক পরেছিল, না তার লোমশ শরীরকে বোঝানো হচ্ছে? লোমে আচ্ছাদিত। না স্যার, চামড়াকে যে বোঝানো হয় তাহলে এই চামড়া কি হচ্ছিল? পুরো রক্তে ভিজে গিয়েছিল, অ্যান্ড অলমোস্ট বাস্টিং, এবং দেখে মনে হলো এখনই মনে হয় রক্ত গলগলিয়ে বেরিয়ে আসবে। অ্যান্ড দ্য বিগ রাউন্ড টিয়ার্স coursed one another down his innocent nose in piteous chase. এবং কি হচ্ছিল? তার চোখ দিয়ে, দেখো বিগ রাউন্ড টিয়ার্স, তার চোখ দিয়ে কি হচ্ছিল? গোল গোল কি চোখের জল ফোটায় ফোটায় একটার পর একটা বেরিয়ে আসতেছিল, এবং তার যে ইনোসেন্ট নোজ, সে নোজের উপর দিয়ে পড়ছিল। যখন আমরা কান্না টান্না করি তখন চোখের পানি কি নাকের পানি হয়ে পড়ে না? অনেক সময় আমাদের গাল দিয়ে বেয়ে পড়ে। ওইরকম নাকি হরিণের চোখ দিয়ে চোখে মানে কি কান্নার জল ঝরছিল। আচ্ছা, একটু আজান হচ্ছে, আমি এখানে একটু রাখি। হ্যাঁ, একটু জোরে, একটু 1 মিনিট সময় দাও। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে এখানে একটা হরিণের কথা বলা হয়েছে, যে হরিণটা দেখে কি হচ্ছে দেখো, অ্যান্ড দাস দ্য হেয়ারি ফুল। এই হেয়ারি ফুল বলতে কিন্তু এই বারবারই হরিণটাকে বোঝাচ্ছে। হেয়ারি ফুল মাস মার্কড অফ দ্য মেলানকলি জ্যাকিউস। হ্যাঁ, অতএব এই হরিণটা এই মেলানকলি জ্যাকিউসের মনোযোগ আকর্ষণ করছে, যে না, হরিণটাকে দেখে আমাদের জ্যাকিউস খুব কষ্ট পেয়েছে। অ্যান্ড স্টুড অন দ্য এক্সট্রিমিস্ট ভার্জ অফ দ্য সুইট ব্রুক অগমেন্টিং ইট উইথ টিয়ার্স। যে হরিণটা করছে কি? স্টুড অন দ্য এক্সট্রিম ভার্জ অফ দ্য সুইফট ব্রুক। ব্রুক মানে কি? এই যে নদী বা খাল যেটা দ্রুত বয়ে চলছে, সেই নদীর বা খালের এক্সট্রিম ভার্জ মানে কি খুব কিনারে এসে দাঁড়িয়ে সেই হরিণটা যেন চোখের পানি দিয়ে কি করছে? এই ব্রুকের পানিটাকে যেন বাড়িয়ে দিচ্ছে। অগমেন্ট মানে কি? ক্ষতিপূরণ করা, বাড়িয়ে দেওয়া। হ্যাঁ, কি কথা বুঝতে পেরেছ? তাহলে এখানে একটা সেন্স বোঝালো কি, যে একটা হরিণের কষ্ট এখানে বোঝানো হয়েছে, যে কিভাবে শিকারীরা হরিণদেরকে দেখাচ্ছে যে শিকার করার কারণে বা ক্ষত হওয়ার কারণে কিভাবে পশুগুলো কষ্ট পায়। এখানে একটা সেন্স নিয়ে আসা হয়েছে যে ডিউক সিনিয়রও সে একই কাজ করছে যে কাজটা তার ভাই তার সাথে করেছে। তা বলছে ডিউক সিনিয়র বলছে, তা বাট হোয়াট সেইড জ্যাকিউস। তাই এই দৃশ্যটা দেখার পর জ্যাক্স কি বলল? বলছে ডিড ই নট মোরালাইজ ইন দিস স্পেকটাকল। বলছে সে কি এই ঘটনাটা দেখে তেমন কোনো নীতি কথা বলেনি? বলছে তেমন কোনো কি নতুন নতুন নীতিমূলক কথা বলেছে? হ্যাঁ, তো বলছে ইয়েস ইনটু 1000 সিমিলিস। সে হাজার হাজার সিমিলি ইউজ করে এই ঘটনাটাকে বলার চেষ্টা করেছে। তো যাক, এগুলো আমাদের এতটা দরকার নেই, তোমরা এই অংশটুকু একটু দেখে নিবা, যেটুকু বাদ দিয়ে গেলাম সেগুলো দেখবা, ঠিক আছে? কথা বলতাম। হ্যাঁ, বলো। হ্যাঁ, আর এখানে যে আপনি বললেন যে ইনি ডিউক সিনিয়রকে এই কথাটা বলছে যে উনিও একই কথা মানে করতেছে, যে দখল করতেছে বল। হ্যাঁ, তো ডিউক সিনিয়র কিছু বললো না কেন এই কথায়? উনি আসলে করতেছিল এই জন্য কি বলতেছিল না? না, এখানে তো তারা ফান হিসাবে কথা বলতেছে, এখানে তো সিরিয়াস না তারা। এবং অলরেডি তো ডিউক সিনিয়র তো বিষয়টাকে সেন্স নিয়েছে, তিনি তো বুঝতে পেরেছেন যে কোর্টে আসলে আমরা এমনই ছিলাম। তিনি তো তার কথার মাধ্যম দিয়ে বোঝালেনি, বুঝায়নি? তিনিও তো এখানে এসে হালকা হয়ে গেছেন পুরো। হ্যাঁ, মানে সাধারণ মানুষের মতোই হালকামি জীবনযাপন করছে। এখানে তিনি আর ওই রকম, আর এখানে যারা আছে ওনার সাথে যারা আছে তারা তো তার প্রিয় ব্যক্তি সবাই, নাকি? জি স্যার। হ্যাঁ, সবাই তোর প্রিয় ব্যক্তি, এবং তিনি এগুলোকে খুব একটা মানে পাত্তাও দিচ্ছেন না যে আমাকে নিয়ে এরকম করে কথা বলছে। এবং তিনি অবশ্যই সেন্সটাকে বুঝতে পারছেন যে না, কথাটা ঠিক, কারণ তাই তো আমাদের জন্য এই এলাকার এই যে হরিণগুলো কষ্ট পাচ্ছে, আমার হরিণগুলো শিকার করতেছি, কথাটা তো ভুল না। হ্যাঁ, এই জন্য মেনলি তিনি এটা গ্রহণ করেন। তো যাই হোক, এখানে ওই জ্যাক্সকে নিয়েই কথা বলা হয়েছে, অতএব ওইগুলো নিয়ে আমি আর কথা বলছি না, কারণ এখানে খুব একটা গুরুত্বপূর্ণ কথা নেই। তোমরা পারলে একটু প্যারাফ্রেজ থেকে একটু পড়ে নিবে। আমরা সিন 2-তে চলে যাই, যেটা এখানে মোটামুটি গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে ডিউক ফ্রেডরিকের সাথে চলে গেলাম উইথ লর্ডস। তাহলে আমরা এখন চলে গেলাম কি, ফরেস্ট অফ আর্ডেন থেকে আবার ঘুরে চলে গেলাম কোথায়? একদম সেই প্যালেসে, নাকি? হ্যাঁ, প্যালেসে চলে গেলাম, শহরে। এদিকে ঘটনাটা কি ঘটে গেছে, যে সিলিয়া এবং রোজালিন্ড পালিয়েছে। এবার তো ডিউক ফ্রেডরিক শুনতে পাইলো, তাই ডিউক ফ্রেডরিক প্রথমে এসে, ক্যান ইট বি পসিবল দ্যাট নো ম্যান স দেম? এটা কি সম্ভব যে কেউ তাদেরকে দেখেনি? কাদের কথা বলা হচ্ছে? দেম বলতে সিলিয়া, রোজালিন্ড। না, ইট কান্ট বি, এটা হতেই পারে না। সাম ভিলেন্স অফ মাই কোর্ট আর অফ কনসেন্ট অ্যান্ড সাফারেন্স ইন দিস। বলছে আমার কোর্টেরই কোনো ভিলেন আছে,
যারা কি কি করেছে, তাদের এই পালাতে সম্মতি দিয়েছে, মানে তাদেরকে সাহায্য করেছে। হ্যাঁ, কনসেন্ট অ্যান্ড সাপ্রেস মানে সাহায্য করা, মতামত দেওয়া এবং হেল্প করা। কেউ না কেউ হেল্প করেছে, তা না হলে ওদের এত বড় সাহস যে তারা আমার এখান থেকে পালাতে পারে। এবার ফার্স্ট লর্ড বলতেছে, আই ক্যানট হেয়ার অফ অ্যানি দ্যাট ডিড সি হার, বলছে কেউ যে তাকে দেখেছে এমন তো আমি শুনি নাই এখনো। দ্য লেডিজ হার অ্যাটেন্ডেন্স অফ হার চেম্বার স হার অ্যা বেড, তাই তো তার বেডের যে সকল অ্যাটেন্ডেন্স থাকে, যে সকল হেল্পিং হ্যান্ড হিসাবে যে লেডিরা থাকে, তারা দেখছে যে রাতের বেলায় আপনার মেয়ে বেডেই ছিল, ঘুমিয়েই ছিল। বাট অ্যান্ড ইন দ্য আর্লি মর্নিং মানে মর্নিং আর্লি দে ফাউন্ড দ্য বেড আনট্রেজার্ড অফ দিয়ার মিস্ট্রেস, কিন্তু সকালে গিয়ে দেখে বেডটা আনট্রেজার্ড, মানে কি বেডে আপনার মেয়ে নাই, চলে গেছে। যে তাদের মিস্ট্রেস বেডে নাই, তাহলে রাতে তারা ঘুমানো যাওয়ার সময় দেখলো যে আছে, সকালে উঠে দেখে নাই, চলে গেছে কোথায়। এবার সেকেন্ড লর্ড, মাই লর্ড দ্য রয়নিস ক্লাউন অ্যাট হুম সো অফট ইউর গ্রেস ওয়াজ ওয়ান টু লাভ ইজ অলসো মিসিং, বলছে ওই যে ক্লাউন যার কথা শুনে আপনি প্রায় হাসেন, হ্যাঁ দেখো আপনি হাসেন, যার কথা শুনে আনন্দ পান, সেও তো মিসিং, সেও তো নাই। হিসপেরিয়া দ্য প্রিন্সেস জেন্টেল উইমেন, হিসপেরিয়া কার নাম, নামটা একটু খেয়াল রাখো বিপ কোশ্চেনের জন্য। হিসপেরিয়া দ্য প্রিন্সেস জেন্টেল উইমেন মানে কি আমাদের সিলিয়ার যে জেন্টেল উইমেন, সিলিয়াকে দেখাশোনা করে যে উইমেনটা, সে বলেছে কনফেসেস দ্যাট শি সিক্রেটলি ওভারহার্ড, তিনি নাকি গোপনে গোপনে শুনেছিলেন দ্যাট ইয়োর ডটার অ্যান্ড হার কাজিন মানে আপনার মেয়ে এবং তার কাজিন রোজালিন মাস কমেন্ট, তারা আলোচনা মানে কি কমেন্ট করা মানে কি প্রশংসা করা, কার প্রশংসা করছিল, দ্য পার্টস অ্যান্ড গ্রেসেস অফ দ্য রেসলার, ওই যে রেসলার দ্যাট ডিড বাট লেটলি ফয়েল দ্য সিনিয়র চার্লস, যে চার্লসকে পরাজিত করেছে না, শক্তিশালী চার্লসকে পরাজিত করেছিল যে রেসলার, সেই রেসলারকে নিয়ে তারা খুব প্রশংসা করছিল। এবং সেই হিসপেরিয়া মনে করে, সি বিলিভস যে হোয়ার এভার দে আর গন, যে এই মেয়েগুলো যেখানে যাক না কেন, দ্যাট ইউথ ইজ শিওরলি ইন দেয়ার কোম্পানি, এই রেসলারও হয়তো তাদের সাথে আছে, মানে সন্দেহ করছে নাকি যে হয়তোবা অরল্যান্ডোর সাথে এরা পালিয়েছে। কথা বুঝতে পারছো? জি স্যার। এবার ডিউক ফ্রেডরিক বলছে কি, সেন্ড টু আর ব্রাদার, যাও তার ভাইকে ডেকে পাঠাও, ফেস দ্যাট গ্যালান্ট হিদার, সেই গ্যালান্ট বীরকে ডেকে নিয়ে আসো এখানে। ইফ ই অ্যাবসেন্ট, সে যদি না আসে, সে তাকে যদি খুঁজে পাওয়া না যায়, ব্রিং হিজ ব্রাদার টু মি, তাহলে তার ভাইকেও নিয়ে এসো। ভাইয়ের নাম কি, অরল্যান্ডোর ভাইয়ের নাম অলিভার। অলিভার, তো অলিভারকেও নিয়ে এসো। বলছে আই উইল মেক হিম ফাইন্ড হিম, তাকে দিয়ে আমি খুঁজে নিয়ে যাবো, দাঁড়াও দেখছি মজা। ডু দিস সাডেনলি মানে কি, সাডেনলি মানে হঠাৎ করে না, এখনই, এখনই। দেখো সাডেনলি ইউজ করেছে না, মানে ওয়ার্ড মিনিং কিন্তু তোমাকে সেন্স দিয়ে মিনিং করতে হবে, ডিকশনারি মিনিং খুঁজতে গেলে পাবা না সবসময়। তাই বলছে ডু দিস সাডেনলি মানে এখনই এই কাজটা করো, যাও ডেকে পাঠাও। অ্যান্ড লেট নট সার্চ অ্যান্ড ইনকুইজিশন কুয়েল টু ব্রিং এগেইন দিস ফুলিশ রানওয়েজ, ফুলিশ রানওয়েজকে যারা পালিয়ে গেছে, হ্যাঁ যারা এই বোকা যারা পালিয়ে গেছে, তাদেরকে এখানে নিয়ে আসতে যেন কোনো দেরি করা না হয়। লেট নট সার্চ অ্যান্ড ইনকুইজিশন কুয়েল, আমি যে সন্ধান করছি, আমি যে অনুসন্ধান করছি, আমি যে সার্চ করছি, এটা যেন কোনোভাবে মিস না হয়। অতএব তাদেরকে যে কোনোভাবে হোক খুঁজে নিয়ে আসো। তাহলে এটা জাস্ট একটা ইন্ট্রোডিউস করা হলো যে অলরেডি আমাদের সিলিয়া সিলিয়া এবং রোজালিন পালিয়েছে নাকি। হ্যাঁ, তো ভালো কথা। এইবার সিন 3-তে ঢুকবো আমরা। এন্টার অরল্যান্ডো অ্যান্ড অ্যাডাম, কার বাড়িতে এবার? অলিভার হাউস। হ্যাঁ, অলিভারের বাড়িতে অরল্যান্ডো এবং অ্যাডাম ঢুকলো, সাক্ষাৎ হলো হঠাৎ করে। অরল্যান্ডো বলছে হুজ দেয়ার, কে ওখানে? অ্যাডাম, হোয়াট, মাই ইয়ং মাস্টার, ও মাই জেন্টেল মাস্টার, ও সুইট মাস্টার, ও ইউর মেমোরি অফ ওল্ড। দেখো কি মানে প্রশংসা করা শুরু করছে। অ্যাডাম, অ্যাডাম কে বলো তো? সার্ভেন্ট অফ নাকি? বলছে হোয়াট, আমার মাস্টার এখানে, মানে অবাক হয়ে গেছে। ও ইউ মেমোরি অফ স্যার রোল্যান্ড, স্যার রোল্যান্ড কে? হু ইজ স্যার রোল্যান্ড? অলিভার অরল্যান্ডোর বাবা। বাবা। বলছে ওয়াই, কি ব্যাপার, হোয়াট মেক ইউ হিয়ার, আপনি এখানে কেন আসছেন? হোয়াই আর ইউ ভার্চুয়াস, আপনি এত ভালো কেন? হোয়াই ডু পিপল লাভ ইউ, লোকজন আপনাকে কেন এত ভালোবাসে? অ্যান্ড হোয়ার ফর আর ইউ জেন্টাল স্ট্রং অ্যান্ড ভ্যালিয়েন্ট, তুমি এত ভদ্র, এত শক্তিশালী, এত সাহসী কেন? হোয়াই উড ইউ বি সো ফন্ড। দেখো দেখো এই অরল্যান্ডোর ক্যারেক্টার বর্ণনা করতে গিয়ে কিন্তু অ্যাডামের এই কথাগুলো কিন্তু কোটেশন হিসেবে আনতে হবে, হ্যাঁ, যে আসলে সে কেমন।
যেহেতু নায়কের বৈশিষ্ট্য কেমন সেটা বলতে কিন্তু এখানে ইউজ করতে হবে এই কথাগুলো, হ্যাঁ? যে অ্যাডাম তাকে বলতেছে যে সে কি কেমন, সে ভার্চুয়াস, লোকজন তাকে ভালোবাসে, সে খুব জেন্টেল। অ্যান্ড হোয়াই উড ইউ বি সো ফর্ম টু ওভারকাম দ্য বনি প্রাইজার অফ দ্য হিউমারাস ডিউক। ওই হিউমারাস ডিউক, হিউমারাস মানে কি বলতো, শব্দটা বারবার আসতেছে। হিউমারাস মানে কি হাস্যরসাত্মক বোঝাচ্ছে? হ্যাঁ, তাহলে কি মানে হিংস্র, খারাপ, হ্যাঁ, খামখেয়ালিপূর্ণ, রাগী, হ্যাঁ, এরকম আর কি। বলছে ওই ডিউকের যে বনি প্রাইজার মানে কি, ওই চার্লসকে কেন আপনি পরাজিত করতে গেলেন? হ্যাঁ, আপনি কেন গেলেন বলেন তো? যে হোয়াই উড ইউ সো ফন্ড, মানে আপনি এত আগ্রহ প্রকাশ কেন করলেন যে আপনি ডিউকের এই রেসলারকে পরাজিত করলেন? কারণ আপনি তো জানেনই, ইউর প্রেইজ ইজ কাম টু সুইফটলি হোম বিফোর ইউ। কারণ আপনি জানেন না আপনার প্রশংসা কত দ্রুত বাতাসের আগে পৌঁছায়। আপনাকে লোকজন কত ভালোবাসে। নো ইউ নট মাস্টার, আপনি জানেন না মাস্টার। টু সাম কাইন্ড অফ মেন দেয়ার গ্রেসেস সার্ভ দেম বাট অ্যাজ এনিমিজ, যে কিছু কিছু মানুষ আছে যাদের ভালো গুণগুলো তাদের এনিমি হিসাবে কাজ করে। কারণ তারা যত ভালো হয় তাদের শত্রু তত বেশি হয়। তাই এটা তো মনে আপনি জানেন না। নো মোর ডু ইয়োর্স, আপনার ভার্চুগুলোও শত্রুর থেকে বেশি না। ইয়োর ভার্চুর জেন্টাল মাস্টার আর স্যাংটিফাইড অ্যান্ড হলি ট্রেটার্স টু ইউ, আপনার ভালো গুণগুলোই হচ্ছে আপনার কাছে ট্রেটার। হ্যাঁ, আপনার জন্য কি এগুলো একদম মানে কি বলবো, খারাপ, আপনাকে বিপদে ফেলে দিচ্ছে এরা। আপনার এত ভালো হওয়া ঠিক না, আপনার ভালো গুণগুলোর জন্য আজ আপনি বিপদে পড়ে আছেন। আপনাকে সবাই ঈর্ষা করে, হিংসা করে, বিশেষ করে হ্যাঁ আপনার বিরোধীগুলো। কি কথা বোঝা গেল? এবার ও হোয়াট আ ওয়ার্ড ইজ দিস হোয়েন হোয়াট ইজ কামলি এনভেনমস হিম দ্যাট বেয়ারস ইট। হ্যাঁ, বলছে যা কিছু সুন্দর, সেই সৌন্দর্যই যে সুন্দর তাকে যে বিষাক্ত করে ফেলে, তার যে ক্ষতি করে ফেলে, এটা আসলে এই পৃথিবীতে সম্ভব। এটা কি ধরনের পৃথিবী? কামলি মানে কি সুন্দর, হ্যাঁ, যে হোয়াট ইজ কামলি এনভেনমস হিম দ্যাট বেয়ারস ইট, তাহলে যে সৌন্দর্য বহন করে, যে ভালো কোয়ালিটি বহন করে, তার ভালো কোয়ালিটি তাকে বিষাক্ত করে ক্ষতিগ্রস্ত করে ফেলে। তাহলে এই পৃথিবীতে এটা সম্ভব। এবার অরল্যান্ডো বলতেছে ব্যাপার কি? হ্যাঁ, ও আনহ্যাপি ইউথ, সরি হোয়াটস দ্য ম্যাটার, কেন কি হয়েছে? অ্যাডাম, ও আনহ্যাপি ইউথ কাম নট উইদিন দিস ডোরস, বলতে দয়া করে আপনি এই বাসার ভিতরে এসেন না। হ্যাঁ, এই বাড়ির মধ্যে আপনি এসেন না। উইদিন দিস রুফ দ্য এনিমি অফ অল ইউর গ্রেসেস লিভ, কারণ এই ছাদের নিচেই আপনার ভালো গুণাবলীর সে শত্রু, আপনার অনুগ্রহের শত্রু, আপনার মানে কি বলবো, আপনার যে লোকে যে আপনাকে ভালোবাসে, তা তো সেইগুলো দেখে হিংসা পাওয়া ব্যক্তি এই ঘরে বসবাস করে। কার কথা বলা হচ্ছে বলো তো? বলছি ইয়োর ব্রাদার। হ্যাঁ, বলছি ইয়োর ব্রাদার, আপনার ভাই। নো ব্রাদার, না ভাই না আপনার। ইয়েট দ্য সান, ইয়েট নট দ্য সান, না সে রোল্যান্ডের সান, না তাকে সান বলবো না। হ্যাঁ, আই উইল নট কল হিম সান, আমি তাকে সান বলতে পারছি না, বা আমি তাকে সান বলে ডাকবো না। কারণ কি? অফ হিম আই ওয়াজ অ্যাবাউট টু কল হিজ ফাদার, কারণ আমি তাকে বাবা বলে ফেলেছিলাম, না আমি তাকে বাবা বলবো না। কারণ কি? হ্যাথ হার্ড ইয়োর প্রেজ, সে অলরেডি তোমার প্রশংসা শুনেছে যে তুমি পরাজিত করেছো চার্লসকে, এবং মানুষজন তোমার খুব প্রশংসা করছে, এই প্রশংসা সে শুনেছে। অ্যান্ড দিস নাইট, এবং আজকের রাতে, হি মিনস টু বার্ন দ্য লজিং হোয়ার ইউ ইউজ টু লাই, এবং তুমি যেখানে ঘুমাবে আজকে রাতে, সে লজিংটা পুড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা সে করেছে। হ্যাঁ, অ্যান্ড ইউ উইদিন, হ্যাঁ, এবং ঘর সহ, তুমি যখন ঘরে ঘুমাবে সে ঘর সহ লজিং পুড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা সে করেছে। কে করেছে? হ্যাঁ, and if he fail of that, এবং যদি সেটা করতে ব্যর্থ হয়, he will have other means to cut you off, সে অন্য কোনোভাবে হলেও সে তোমাকে কেটে হলেও হত্যা করবে। মানে কাট ইউ অফ মানে কি একদম মেরে ফেলার চিন্তা ভাবনা করতেছে। আই ওভারহার্ড হিম অ্যান্ড হিজ প্র্যাকটিসেস, আমি এগুলো আড়ি পেতে শুনেছি, এবং সে যেগুলো ম্যানেজ করছিল সেগুলো আমি শুনেছি। দেয়ার ইজ নো প্লেস, এখানে তোমার কোনো জায়গা নেই। দিস হাউস ইজ বাট আ বুচারি, এই জায়গাটা হচ্ছে একটা কসাইখানা। অ্যাভয়েড ইট, ফেয়ার ইট, ডু নট এন্টার ইট, এটাকে ঘৃণা করো, এটাতে ভয় করো, তুমি এই বাড়িতে আর ঢুকো না। অরল্যান্ডো, হোয়াই হুইদার অ্যাডাম উডোস দাও হ্যাভ মি গো, তুমি কোথায় আমাকে তাহলে নিয়ে যেতে চাচ্ছ বলো, আমি কোথায় যাব? অ্যাডাম, নো ম্যাটার হুইদার, আপনি কোথায় যাবেন সেটা বড় কথা না, বা কিন্তু সো ইউ কাম নট হেয়ার, দয়া করে এই বাড়িতে ঢুকেন না। অরল্যান্ডো, হোয়াট উডোস দাও হ্যাভ মি গো অ্যান্ড বেগ মাই ফুড, মানে তুমি আমাকে বলতে চাচ্ছ যে আমি এই বাড়ির বাইরে গিয়ে ভিক্ষা করে খাবো? অর উইথ আ বেজ আর বয়েস্টারাস সোর্ড এনফোর্স,
আর থিভ ইজ লিভিং অন দ্য কমন রোড, নাকি বাড়িতে গিয়ে এই যে শোড আছে এই শোড ইউজ করে চুরি ডাকাতি করে খাবো আমি, হ্যাঁ? দিস আই মাস্ট ডু, তারপর যা হোক আমি এটাই করবো, অর নো নট হোয়াট টু ডু। আর আমি এছাড়া আমার জানা নেই আমি কি করব, হয় ভিক্ষা করতে হবে আর না চুরি ডাকাতি করে খেতে হবে, এছাড়া তো আমার আর কিছু করার নেই। ইয়েট দিস আই উইল নট ডু হাউ আই ক্যান, কিন্তু এগুলো তো আমি কিছুই করতে পারবো না, না আমি ভিক্ষা করতে পারবো না আমি চুরি ডাকাতি করতে পারবো, আমি এগুলো করতে পারি কেমন করে, আমার তো এগুলো সম্ভব না। আই রাদার উইল সাবজেক্ট মি টু দ্য ম্যালিস অফ আ ডাইভার্টেড ব্লাড অ্যান্ড ব্লাডি ব্রাদার, বরং তাহলে আমি এখানেই থাকি, এখানে থেকে আমি আমার এই ব্লাডি ব্রাদারের ম্যালিস হয়ে আমি থাকতে চাই, তার হিংসার বস্তু হয়ে আমি থাকতে চাই, আমি বাইরে গিয়ে চুরি ডাকাতি করে আমি খেতে পারবো না, কারণ আমার আর কিছু করার নেই। অ্যাডাম, বাট ডু নট সো, না এটা করেন না আপনি। আই হ্যাভ 500 ক্রাউন্স, এই যে আমার কাছে 500 ক্রাউন আছে। দ্য থ্রিফটি হায়ার আই সেভড আন্ডার ইয়োর ফাদার, আপনার বাবার অধীনে কাজ করতে করতে আমি এগুলো কি করেছিলাম, সেভ করেছিলাম, জমিয়েছিলাম। দেখো, হুইচ আই ডিড স্টোর টু বি মাই ফস্টার নার্স, এই টাকাগুলোকে আমি মনে করেছিলাম যে যখন আমার সার্ভিস শেষ হয়ে যাবে, আমি যখন বৃদ্ধ হয়ে পড়ব, তখন এই টাকাগুলো হয়তো আমাকে নার্স হিসাবে সেবা দান করবে। অ্যান্ড আনরিগার্ডেড এইজ ইন কর্নার স্টোন, এবং যখন বৃদ্ধ বয়সে আমি ওই কোনায় পড়ে থাকবো, যখন আমাকে কেউ দেখাশোনা করবে না, অন্তত টাকাগুলো দিয়ে আমি তখন চলবো বলে ভেবেছিলাম। তো নেন এই টাকা, টেক দ্যাট, অ্যান্ড হি দ্যাট ডাথ দ্য র্যাভেন্স ফিড, আর যে ব্যক্তি পশু পাখিদের খাওয়ায়, র্যাভেনকে খাওয়ায়, ইয়েট প্রভিডেন্টলি ক্যাটার্স ফর দ্য স্প্যারো, এই চড়ুই পাখিদের জন্য যে প্রচুর খাবার সংগ্রহ করে দেয়, কে করে দেয়? পশু পাখি কে খাওয়ায়, কাকে বলা হচ্ছে এই কথাটা বলো তো? না না, গডকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, গড বলছে, যে গড র্যাভেনকে খাওয়ায়, স্প্যারোকে খাওয়ায়, তাই না? মানে কি, পশু পাখিদেরকে যে খাবার সংগ্রহ করে দেয়, বি কমফোর্ট টু মাই এজ, সে গডই আমাকে আমার বয়স্ককালে আমাকে কমফোর্ট করবে, আমাকে ভালো রাখবে। হিয়ার ইজ দ্য গোল্ড, এই নেন গোল্ডগুলো, হ্যাঁ, অল দিস আই গিভ ইউ, সব কিছু আপনাকে দিয়ে দিলাম, লেট মি বি ইয়োর সার্ভেন্ট, আজ থেকে আমি আপনার সার্ভেন্ট হয়ে গেলাম। দো আই লুক ওল্ড, যদিও আমাকে দেখতে বৃদ্ধ লাগলেও, ইয়েট আই এম স্ট্রং অ্যান্ড লাস্টি, এখনও আমি মনে মনে বৃদ্ধ হলেও গায়ে কিন্তু এখনও শক্তি আছে, দেখেন, হ্যাঁ, লাস্টি আছে, গায়ে এখনও শক্তি আছে, হ্যাঁ, ক্ষমতা আছে। ফর ইন মাই ইউথ, কারণ আমার গায়ে এখনও শক্তি আছে কেন? কারণ ইউথে আই নেভার ডিড অ্যাপ্লাই হট অ্যান্ড রিভিলিয়াস লিকুয়ার্স ইন মাই ব্লাড, কারণ আমি কখনো নেশা করি নাই। ওই রিভিলিয়াস লিকুয়ার মানে ওই সকল মাদক বোঝাচ্ছে, ঠিক আছে তো? হট অ্যান্ড রিভিলিয়াস লিকুয়ার আমি খাই নাই, এ কারণে আমি এখনও ইয়ং আছি, মানে শক্তিশালী আছি, ইয়ং তো না, স্ট্রং আছি। নর ডিড নট উইথ ব্যাশ, দেখো, আনব্যাশফুল ফর ইট দ্য মিনস অফ উইকনেস অ্যান্ড ডেবিলিটি, হ্যাঁ, অথবা আমি লজ্জার মাথাকে টেমও করি নাই, কারণ এগুলো মানুষকে দুর্বল করে তোলে, হ্যাঁ, গায়ের শক্তিকে। তাই বলছি কি, দেয়ার ফর মাই এজ ইজ অ্যাজ লাস্টি উইন্টার, হ্যাঁ, শীতের মতো শক্তিশালী, হ্যাঁ, ফ্রস্টি বাট কাইন্ডলি, লেট মি গো উইথ ইউ, আমাকে তোমার সাথে যেতে দাও। আই উইল ডু দ্য সার্ভিস অফ আ ইয়ঙ্গার ম্যান ইন অল ইউর বিজনেস অ্যান্ড নেসেসিটিস, আমি একজন ইয়ং মানুষের মতোই আপনার সকল কাজে আপনার সেবা করব, আপনি শুধু আমাকে আপনার সাথে যেতে দেন। কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এর পর্যন্ত আমরা মোটামুটি একটু পড়ে ফেলি, তারপর সিন 4 থেকে তোমরা একটু বাসায় করবা। বলছো, ও গুড ওল্ড ম্যান, হাউ ওয়েল ইন দি অ্যাপিয়ার্স দ্য কনস্ট্যান্ট সার্ভিস অফ দ্য এন্টিক ওয়ার্ল্ড। আচ্ছা, আমি একটু থার্ড ইয়ারের ব্যাচকে একটু 10 মিনিট সময় নিয়ে নিই, হ্যাঁ, নাহলে আবার ওরা চিৎকার শুরু করবে, নি হইচই করবে, স্যার এখনো ক্লাস শুরু করলো না। ওকে, তাই বলতেছে, দেখো, দ্য কনস্ট্যান্ট সার্ভিস অফ দ্য এন্টিক ওয়ার্ল্ড। সো বলছে কি, দ্য কনস্ট্যান্ট সার্ভিস অফ দ্য এন্টিক ওয়ার্ল্ড, এন্টিক ওয়ার্ল্ড মানে কি, সেই প্রাচীন যুগে মানুষ যেমন সেবা করত, তোমার মধ্যেও এখনও সেরকম কি, মানে এখনকার মানুষ কেমন বলো তো? বলছে, হোয়েন সার্ভিস সোয়েট ফর ডিউটি, যখন ডিউটির জন্য তারা কি করতো, ঘাম ঝরাতো, নট ফর মিড, শুধু স্বার্থের জন্য না, শুধু টাকার জন্য না, ঠিক আছে তো? সে আগের যুগে মানুষ কি মানে কি ছিল, তাদের কাজে কর্মে সৎ ছিল,
কিন্তু এখন বলছে দাও আর্ট নট ফ্যাশন, বলছে ফর দ্য ফ্যাশন অফ দিস টাইমস, কিন্তু তুমি আজকালকের দিনের মতো না। মানে আজকাল মানুষ কি করে, হোয়ার নান উইল সোয়েট বাট ফর প্রমোশন। আজকালকার দিনে মানুষ শুধু প্রমোশন পাওয়ার জন্য পরিশ্রম করে, কাজের জন্য, ডিউটির জন্য করে না। তারা শুধু চায় বেতন বাড়িয়ে দিতে হবে, হ্যাঁ, আমাকে টাকা দিতে হবে, এই জন্য তারা শুধু পরিশ্রম করে। অ্যান্ড হ্যাভিং ডু দ্যাট ডু চক দেয়ার সার্ভিস আপ ইভেন উইথ দ্য হ্যাভিং। দেখো তার বলছে প্রমোশন পাওয়ার পরেও, দেখো প্রমোশন পাওয়ার পরেও আবার তারা আবার প্রমোশন পাওয়ার জন্য চাপাচাপি করে। মানে এখনকার মানুষ শুধু স্বার্থের জন্যই পরিশ্রম করে, সেবা করার জন্য পরিশ্রম করে না। ইট ইজ নট সো উইথ দি, কিন্তু তোমার ক্ষেত্রে এই কথাগুলো মানায় না, কারণ তুমি আসলেই সেবার জন্যই পরিশ্রম করে থাকো। বাট পোর ওল্ড ম্যান দাও প্রোনসড আর রোটেন ট্রি দ্যাট ক্যান নট সো মাস আ ব্লুজম ইয়েল্ড। বলছে তুমি এখন হয়ে গেছো সে একটা পচা গাছের মতো, যেখান থেকে আর কোনো ফুল ফল বের হবে না। ঠিক আছে, তো তোমার বয়স হয়ে গেছে, তারপরেও ইন লিউ অফ অল দাই পেইনস অ্যান্ড হাজবেন্ডারি, হ্যাঁ, কারণ দেখো তুমি এতদিন ধরে আমাদের সেবা করেছো, তুমি এতদিন ধরে আমাদের দেখাশোনা করেছো, এত কষ্ট করেছো, তারপরেও হয়তোবা আমরা তোমাকে কিছুই দিচ্ছি না, তোমাকে আমরা কিছুই করতে পারিনি। তো যাই হোক, বাট কাম দ্যাটস ওয়ে, হ্যাঁ, বরং তুমি এখন তোমার মতো করে আমার সাথে আসো। উইল গো অ্যালং টুগেদার, আমরা একসাথেই যাব। অ্যান্ড এর উই হ্যাভ দ্য ইয়থফুল ওয়েজ স্পেন্ড, আর তুমি যে ওই যে ইয়থফুলে যে ওয়েজগুলো বাঁচিয়েছিলা সেটা বাঁচিয়ে, তাই তো ওটা শেষ হয়ে যাওয়ার আগেই উইল লাইট আপন সাম সেটেল লো কন্টেন্ট, আমরা অল্প করে হলেও আমরা কোনো কাজ সেটেল করে নিব। মানে কি, এই যে টাকা তুমি দিচ্ছ এগুলো শেষ হওয়ার আগেই আমরা কি কোনো না কোনো একটা কাজ খুঁজে নিব। তা চলো আমরা একসাথে যাই নাকি? কি বুঝতে পেরেছ? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এবার ম্যাডাম মাস্টার গো অন, চলেন। আই উইল ফলো দি টু দ্য লাস্ট গাস্প উইথ ট্রুথ অ্যান্ড লয়্যালটি। হ্যাঁ, আপনার প্রতি বিশ্বস্ততায়, সত্যবাদিতায় একদম লাস্ট নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার সাথেই থাকবো, আপনাকেই ফলো করব। কারণ কি, ফ্রম 17 years till now অলমোস্ট 4 score হেয়ার লিভড আই। কত বছর থেকে এ বাড়িতে আসে সে? 17 বছর। 17 বছর থেকে এখন পর্যন্ত টোটাল কত? 4 score, 80 বছর। হ্যাঁ। তাহলে বাট নাও লিভ হেয়ার নো মোর, এখন আর আমি আর থাকবো না এখানে। কারণ কি, অ্যাট 17 years ম্যানি দেয়ার ফরচুন সিক, 17 বছর বয়সে মানুষ তো তাদের ভাগ্যের সন্ধানে বেরিয়ে পড়ে। আর এই 80 বছর বয়সে ইট ইজ টু লেট আর উইক। হ্যাঁ, এখন তো অনেক দেরি হয়ে গেছে, এখন তো আর আমি আমার ভাগ্য পরিবর্তন করতে পারবো না। ইয়েট ফরচুন ক্যান নট রিকম্পেন্স মি বেটার দ্যান টু ডাই ওয়েল, যে আমাকে অন্তত ভাগ্য আমার হয়তো আমার জীবনটাকে খুব ভালো করতে পারবে না, কিন্তু আমাকে অন্তত ভালোভাবে মৃত্যু দেওয়ার মাধ্যমেও আমাকে হয়তো এর ক্ষতিপূরণ করে দিতে পারে। অ্যান্ড নট মাই মাস্টার্স ডেটার, আমি আমার মাস্টারের ঋণী হিসেবে থাকতে চাই না। আমি চাই আমার মাস্টারের সেবা করার মাধ্যমে ভালোভাবে মরতে। এই মরার মধ্যেই আমি হয়তো আমার সৌভাগ্য খুঁজে পাবো। তো এইভাবে এখন অ্যাডাম এবং অরল্যান্ডো কোথায় যাবে? কোথাও যাবে নাকি? আচ্ছা, এরপর এখন যাওয়া শুরু করবে স্যার রোজালিন এবং হ্যাঁ, সিলিয়া। সবাই এখন সেই বনে চলে যাওয়ার চিন্তা ভাবনা করবে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমি সিন 4 আর হচ্ছে কত, সিন 5, সিন 6, 7 ছোট ছোট সিন আছে, কিছু একটা বড় সিনও আছে। তো সব মিলে তোমাদের চেষ্টা করতে হবে, এখানে কিছু বেশ গুরুত্বপূর্ণ কথা আছে, সেগুলো আমরা একটু রিভিউ করব। অ্যাক্ট 2 তোমরা আগামী দিন একটু পড়ে শেষ করবো, অ্যাক্ট 2 পর্যন্ত। ঠিক আছে সবাই? আমি একটু ধরিয়ে দিলাম। এখন তোমাদের কাজ হবে অ্যাক্ট 1 এবং অ্যাক্ট 2। অ্যাক্ট 2 পর্যন্ত যত সিন আছে সবাই একটু পড়ে নিবা। আর যারা নতুন যুক্ত হয়েছ, এখানকার আগের রেকর্ড ক্লাসগুলো সহ আমি আগের যে ভিডিও আছে সেটা শেয়ার করে দিব, তোমরা এই অ্যাজ ইউ লাইক ইটের ড্রামাগুলো অবশ্যই পড়ে নিবা। আগে আমার সাথে থাকতে হবে, তারপরে পিছনের রেকর্ড ক্লাসগুলো দেখতে হবে, আমি কিন্তু বারবার বলছি। আচ্ছা, এখন আরেকটা কথা আছে তোমাদের সাথে, সেটা হলো যে আমি তোমাদের গ্রুপে আজকে একটা ফার্স্ট ইয়ারের অনেকে তোমরা হয়তো ইমপ্রুভ দিবা, তাই না? ইমপ্রুভ দিবা, হয়তো বা ইমপ্রুভমেন্ট দিবা, সে কারণেই একটা গ্রুপ আছে ফার্স্ট ইয়ারের, ওই গ্রুপের আমি কোডটা শেয়ার করব।
তোমরা সবাই ওই কোডের মাধ্যমে ওই গ্রুপে যুক্ত হয়ে যাবা। এখানে ফার্স্ট ইয়ারের যে পিডিএফ ফাইল বা হচ্ছে ক্লাসগুলো দেওয়া আছে, তোমাদের প্রয়োজনীয় ক্লাসগুলো দেখে নিবা, এবং সাথে সাথে তোমাদের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ করব, যে মেসেঞ্জার গ্রুপে তোমরা যুক্ত হবা। ওই মেসেঞ্জার গ্রুপে আমি ফার্স্ট ইয়ারের যখন ক্লাস নিব প্রিপারেশন ব্যাচের, ওই ক্লাসের লিঙ্কটা শেয়ার করব। যদি কারো প্রয়োজন হয় তোমরা তোমাদের প্রয়োজন মতো যার যে ক্লাসটা হবে সেই ক্লাসে তোমরা যুক্ত হতে পারো যদি প্রয়োজন হয়, আর না হলে রেকর্ড ক্লাসগুলোই তোমরা দেখে নিতে পারবা। কি আমি কি বুঝতে পারছি? আজকে যাদের সবাই যুক্ত হয়ে যাবা, যার যেটা ইমপ্রুভমেন্টের যে ক্লাসগুলো প্রয়োজন তোমরা সেখানে ওগুলো ওখানে দেখে নিবা। এই হচ্ছে ব্যাপার। স্যারকে মেসেজ দিও তাহলেই হবে। আর আরেকটা বিষয় বলেছিলাম আমি, যেহেতু আজকে তোমাদের 10টা ক্লাস হলো, তো ফার্স্ট ইয়ারের রেজাল্টটা আমি তোমাদের গুগল ওইখান থেকে ফর্ম থেকে নিয়েছি। তো তোমাদেরকে বলেছিলাম ফ্রি কত পয়েন্ট থেকে জানো? 3.20 3.0 হ্যাঁ, তাহলে 3.20 যারা পেয়েছো সে পর্যন্ত তাদের মোটামুটি ফ্রি। আর যারা 3 পয়েন্ট থেকে ওই পর্যন্ত পেয়েছো তাদের হচ্ছে কত টাকা ফি বলছিলাম? 300। হ্যাঁ, ওটা আমি লিখে দিব। সেই হিসাবে তোমাদের যে পরবর্তী মান্থের যে ফিটা, আমি যেহেতু আজকে নোটিশটা দিয়ে দিব, তখন তোমরা ওই অনুসারে দিবা। আমি ওটাকেও দিয়ে দিব, তোমরা যার যার মতো ইনবক্সে নিয়ে নিবা এবং ওইটাকে তোমরা সাথে রাখবা, ঠিক আছে? এবং ফি দেওয়ার সময় তোমরা জানাবা যে স্যার এই নামটা আমি এই। আর অনেকের নাম আমি ঠিকমতো পাইনি, কয়েকজনের নাম হয়তো বাংলা লিখছে, ওগুলো ঠিকমতো বোঝা যায়নি, ওখানে ফাঁকা আছে, আমি ওটা শেয়ার করে দিব, তোমরা একটু ঠিক করে নেবো ওটা কার হতে পারে, আমি ঠিক বুঝতে পারিনি। আচ্ছা, তো এই হলো দুটা কথা ছিল। আর এগুলো আমি শেয়ার করে দিব, বা অলরেডি প্রশ্ন শেয়ার করা আছে, তোমরা একটু দয়া করে পড়তে থাকো। আচ্ছা, আর কারো কোনো স্পেশাল কথা আছে? না স্যার, সমাজ বিজ্ঞানের প্রশ্নটা একটু কষ্ট করে শেয়ার করে দিন আচ্ছা আজকে। তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।